অভিনব স্তব্ধ বিস্ময় আরও কিছুক্ষণ নিশ্চলভাবে বসে রইল। এরপর মনকে শক্ত করে আবার তাকালো মুঠোফোনের স্ক্রিনের দিকে। আবার চোখ ফিরিয়ে আবার তাকালো। হ্যাঁ, এটা আশাবরী। এই হলদে জামা, এই ঘন মসৃণ চুল, এই সস্তা দরে কেনা রং ক্ষয়িষ্ণু কানের দুল, ওই দূরে বিক্ষিপ্ত একলা জুতাটি আশাবরীরই তো। এই অনভিপ্রেত দুর্ঘটনার বৃত্তান্ত কিছুতেই অভিনবের মাথায় ধরল না। সে যন্ত্রণাকাতর মুখে তড়িতে উঠে দাঁড়িয়ে বিশাল কক্ষের ইতস্তত পায়চারি করতে করতে মুঠোফোনে নানান জায়গা থেকে খবর সংগ্রহ করা শুরু করল। পরিচিতজনেরা যারা চট্টগ্রামের আনাচকানাচে কর্মরত এবং যারা আশাকে ইতপূর্বে দেখেছে তারা একটু সময় পর তাকে খবর দিল, হ্যাঁ, ঘটনা সত্য। এটা আশাবরী। অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও অভিনবের আশার প্রতি সংবেদনশীল মনের ভেতরটা চৈত্রের ধুধু তেপান্তরের মতো হাহাকার করে ওঠল, তবুও সে নিজের বিপুল আত্মসংযম বলে তা দাবিয়ে রেখে তৎক্ষণাৎই গাড়ি নিয়ে হাসপাতালের দিকে ছুটে গেল। আশার ফ্লাইওভারের ঢালের দিকের পা ঝুলিয়ে বসে থাকার ব্যাপারটা নতুন নয়। যখনই তার কোনো বিষয় নিয়ে বিষম আক্ষেপ হয় তখনই সে সুযোগে পেলে গোটা শহর ঘুরতে ঘুরতে একসময় ফ্লাইওভারের ওপর কিছুটা সময় নিভৃতে কাটিয়ে ভেতরের সমস্ত অবসাদ দূরীকৃত করে যায়। হোক না এই নিয়ে চতুর্থবারের মতো সাহস দেখিয়ে পা ঝুলিয়ে বসা, কিন্তু কখনোই আজকের মতো এমন অতর্কিত পদস্থলন হয়নি। আজ যখন সে পুরোপুরি উন্মনা হয়ে দুই পা নিম্নে ঝুলিয়ে পশ্চিমাকাশে লালিমাময় সূর্যের প্রস্থান দেখছিল, তখন হঠাৎ নিচে কিছু লোকের সমকরাসে তার ধ্যান ছুটে গেল। তাকিয়ে দেখল নিচে জনবিশেক লোক তাকে নিয়েই বেশ হট্টগোল পাকিয়ে হাত মুখ নাড়িয়ে কি যেন বলছে আর ইশারা করছে। আশা বুঝতে পারল না এই জনমানবহীন নির্ঝঞ্ঝাট রাস্তায় কি করে হঠাৎ এতগুলা লোকের আগমন ঘটল। সে ভেবরে গেল রীতিমতো। তার শান্ত হৃৎপিণ্ড নাচানাচি শুরু করে দিল, গোটা শরীর মৃদু মৃদু কাঁপতে শুরু করল। সায়াহ্নকালে লোকগুলোকে মানুষের ছদ্মবেশে অন্য কিছু মনে করেই আশার এই ঘোর ভীতি। কিন্তু একটু পর দুজন ট্রাফিক পুলিশ কোথা থেকে এসে নানান ভয়ভীতি দেখিয়ে তাকে নেমে আসার তাগাদা দিল। দোদুল্যমান ভয়ত্রাসিত শরীরে তাগাদা পাগল করতে গিয়েই ঘটনা এই নিদারুণ দুর্ঘটনা। পা ঘুরিয়ে তুলতে যেতেই হঠাৎই মাথা ঘুরে নিচে পতিত হয় সে। ভাগ্যক্রমে নিচে গুটিকতক পরিত্যক্ত ভ্রাম্যমান দোকানে গাড়ি পড়েছিল এবং সেগুলোর ওপরেই তার আকস্মিক ভয়াল পতন হয়। মুহূর্তেই লোকজন জড়ো হয়ে হৈহল্লা আরও বেড়ে যায়। আশার মাথা ফেটে রক্তে ভেসে যায়। কোমরে, কাঁধে, হাঁটুতে আর ডান হাতের কনুইয়ে কঠিন আঘাত লাগে। শরীরের বিভিন্ন অংশ ছিলে গিয়ে তাজা রক্ত কাকরের রাস্তার পড়তে পড়তে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই জাগতিক জ্ঞান হারায় আশাবরী। চৌকস ডাক্তারের পিছু পিছু অপারেশন রুমে ঢুকল অভিনব, অবিরত কম্পমান বুকে, শকাতর চোখে। চারিদিকে নানান সচল যন্ত্রপাতিতে ঘেরা আপাদমস্তক বেন্ডেজে মুড়ানো সংজ্ঞাহীন আশাকে দেখে অভিনবের বুকে কে যেন কুনকুন করে সূক্ষ্ম সুচ চালাল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ডাক্তারের দিকে চোখ রেখে চাপা কিন্তু ব্যগ্র গলায় বলল, ওর অবস্থা কি বেশি খারাপ ডাক্তার? বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তো? ডাক্তার একটু সময় নিয়ে মাথা দুলাতে দুলাতে বলল, ও শক্ত সামর্থ্য মেয়ে বলেই এ যাত্রায় বেঁচে গেছে। কিন্তু কোমরের আঘাতটা গুরুতর, এখনো সেটা নিয়ে কিছু বলা যাচ্ছে না। একটু এদিকে সেদিকে হলেই বিকল হয়ে যেতে পারে। অভিনব ক্রূর চোখ টাটাল। ডাক্তার ভ্রুক্ষেপ না করে বলেই গেল, একেবারে বেজায়গায় ডান হাতটা ভেঙে গেছে। জোড়া লেগে যাবে। তবে সেই হাতে আগের মতো ভারী কাজ করলে ব্যথা হতে পারে, বলে শেষ করা যাবে না তার কতগুলো আঘাত। আর ডাক্তারের বিকারহীন কথাগুলো শুনে শুনে অভিনব জ্বলন্ত চোখ প্রাণপণে প্রশমিত করে ধৈর্য নিয়ে বুক বাঁধছিল।
অসম্পূর্ণ কথাটার রেশ ধরে সে বলল, আর কি? আর আগের অপারেশনের প্লটটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দোয়া করুন যেন এটা অন্তত ঠিক থাকে, না হলে সব শেষ। অভিনব বড় বড় নিঃশ্বাস ত্যাগ করতে করতে একটুক্ষণ পায়চারি করে এটাও হজম করে নিয়ে একটু অসহিষ্ণু গলায় বলল, ওর জ্ঞান কবে ফিরবে? ডাক্তার আশার কাছে গিয়ে কিছু একটা ঠিক করে দিতে দিতে হঠাৎ গুরুত্বপূর্ণ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠল, ও হ্যাঁ, মাথার পেছনের আঘাতটাও বেশ জটিল। জ্ঞান ফিরতে একটু না একটু বেশিই সময় লাগতে পারে। অভিনবের সহিষ্ণুতার বাঁধ বিদারিত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে দুই বজ্রকঠিন মুষ্টি মাথার দুপাশে উঁচিয়ে গজগজ করে বলল, একটা কিছু করুন ডাক্তার। ও যেন আবার তাড়াতাড়ি উঠে বসে। ডাক্তার অবিচল গলায় জানাল, অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনি এতে বিঘ্ন ঘটাবেন না। এখন বাইরে চলুন, রোগীকে বিশ্রাম নিতে দিন। অভিনব মুখে অক্সিজেন মাস্ক পরে চোখ বুজে শুয়ে থাকা আশার দিকে এক পলক তাকিয়ে কাটা কাটা গলায় বলল, আপনি যান, আমি 2 মিনিট পর আসছি। ডাক্তার ভালোরকম জানে অভিনবের ইচ্ছেও বাগড়া দেওয়া মানে ঘোটা জলকে ফেনিয়ে তোলা। কাজেই তিনি অভিনবকে বেশিক্ষণ না থাকার আদেশ দিয়ে অপারেশন রুম থেকে বেরিয়ে এলেন। অভিনব এক বুক পুঞ্জীভূত বেদনা নিয়ে এক পা দুপা করে আশার বেডটা ঘেঁষে দাঁড়াল। এরপর ধীরে ধীরে নিজের হাত আশার যন্ত্রণায় তপ্ত ঘর্মাক্ত কপালের ওপর রেখে মৃদুভাবে বুলাতে বুলাতে বিড়বিড় করে বলল, ঘরছাড়া কন্যা, লজ্জাবতী কন্যা, এত বিপদকপাল নিয়ে এসেছ তুমি পৃথিবীতে। তুমি সুস্থ হয়ে উঠবে, আর তারপর তোমার ফ্লাইওভারে ওঠার হিসাব নিব আমি। স্বাধীনতা পেয়েছ বলে যত্রতত্র উড়ে বেড়াবে তা তো হবে না। এবার তোমার ডানা ভাঙব দেখো। বলতে বলতে অভিনব কষ্টে সৃষ্টে নিজের মনকে প্রবোধ দিয়ে নিরাশামিশ্রিত স্নেহের হাসি হাসল। সেদিন নিজের নিয়ন্ত্রণহীন কাজের জন্য তারিন যে অনুতপ্ত হয়নি তা কিন্তু নয়। রাইসার মৃত্যুর খবরটাও সে অনেক দেরিতে পেয়েছিল। সাম্প্রতিক আশার দুর্ঘটনাটা তার কানে এলে মরণাপন্ন আশার প্রতি তার সমস্ত অভিমান আর ক্রোধের পাহাড় নিমিষেই ধসে গিয়ে ধূলিসাৎ হয়ে গেল। তারিনের পুরো অন্তর যখন ভুলুণ্ঠিত ক্রোধের পাহাড়ের উড়ন্ত ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়ল তখন তার আর ঘরে বসে থাকার অবকাশ রইল না। সে তুলিকে ফোন করে আশার ভর্তিকৃত হসপিটালের ঠিকানা সংগ্রহ করে তুর্নে সেখানে এসে উপস্থিত হল। অভিনব, তুলিসহ আরও গুটিকতক সহচর কক্ষের সামনে দাঁড়িয়ে একজন নার্সের সঙ্গে কথা বলছিল। সে সময়ই তারিন এসে জল ছলছল চোখে সবার উদ্দেশ্যে উদ্ভ্রান্তভাবে বলল, কোথায় আশা, কোথায়? কেমন আছে ও? তারিন সবার চোখের উৎসাহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠল একনিমিষে। কেউ যখন কোনো উত্তর দিল না, তারিন সবাইকে এড়িয়ে কক্ষের ভেতর প্রবেশ করতে চাইল। অভিনব মুখ কঠিন করে উন্মত্ত তারিনের হাত ধরে একটান দিয়ে আগের অবস্থানে ফিরিয়ে এনে বলল, তুমি ভেতরে যেতে পারবে না। তারিন হঠাৎ কেঁদে উঠে আকুলিবিকুলি করে বলল, একটু করে দেখে চলে আসবো ভাইয়া। গতকাল রাইসা মারা গেছে, আজকে ওর এই অবস্থা। মনে হচ্ছে আমি সব হারিয়ে ফেলছি, সব গজব আমার ওপর নাজিল হয়েছে। আমি ওর গায়ে হাত তুলেছি, কিন্তু হাজারবার অনুতপ্ত হয়েছি। প্লিজ একবার দেখে। তারিনের এত নির্বন্ধাতিশয্যে অভিনবের পাষাণ মন গলল না। সবকিছুই মেয়েটির সস্তা অভিনয় আর স্বার্থোন্মত্ত মনের কারসাজি বলেই মনে হল। রাইসার কথা আশার মুখে সে শুনেছিল বটে, কিন্তু এখন সে কে, মরেছে কি বেঁচেছে তা তার নিকট গৌণ হয়ে গেল। সে তারিনকে অগ্রাহ্য করে সবাইকে কঠিন হুঁশিয়ার দিল তারিনকে যাতে ভুলেও ঢুকতে না দেওয়া হয়।
হিতে বিপরীত হতে পারে ভেবে অসহায় অশ্রুয়াক্ষী সন্তপ্ত তারিন আর দ্বিরুক্তি না করে আরও ঘণ্টা 4 অপেক্ষা করে অবশেষে আশাকে দেখতে ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেল। রাতটা হাসপাতালে নানাবিধ ব্যস্ততায় পার করে অভিনব ঘরে ফিরেই শ্রান্ত মুখে রাতজাগা রাঙা জবার মতো চোখযুগল নিয়ে মায়ের কাছে উপস্থিত হল। ইহিতা মায়ের পাশে বসেই ঔষধের ঝুড়ি থেকে সকালের ভরা পেটের ঔষধগুলো মায়ের জন্য প্রস্তুত করছিল। গতকাল রাতেই সে তুলির সঙ্গে গিয়ে আশাকে দেখে এসেছে। অভিনব ঢিমে পায়ে মায়ের ঘরে প্রবেশ করে এক পলক বোনের দিকে দৃকপাত করে বিছানার এক প্রান্তে পা ঝুলিয়ে বসে পড়ল। জেসমিন আক্তার ছেলেকে দেখে ব্যস্তভাবে উঠে বসার চেষ্টা করে বললেন, আশার কি খবর অভি? মেয়েটা কি যে করে? ফ্লাইওভারে কি এমন উদ্ধার করতে গিয়েছিল? শেষ কথাটায় মায়ের গলায় ক্ষোভ টের পেয়ে অভি একটা ছোট নিঃশ্বাস ফেলে ঠোঁট টিপে বলল, উমম, অবস্থা আগের মতোই। আমি পৌঁছানোর আগেই রক্তের ব্যবস্থা হয়েছে। অবশ্য আমি গেলেও কিছু হতো না, কারণ গত মাসেই একজনকে রক্ত দিয়েছি আমি। ইহিতা প্রেসক্রিপশন আর ঔষধের গায়ে চোখ সরাতে সরাতে বলল, একটা শরীরে এত ধকল কি করে সয়? এ নিয়ে কোবার জাত শরীর বটে, অন্য কেউ হলে এতদিনে কি হতো কে জানে। এবারের আঘাত গুরুতর। দোয়া করো যেন খারাপ কিছু না হয়। দোয়া তো সবসময়ই করি, কত লক্ষ্মী মেয়েটা। নিজের মেয়ের মতো করে সবকিছু করে। এতটুকু বলে জেসমিন আক্তার একটু চুপ করে প্রসঙ্গের পৃষ্ঠা পাল্টে বললেন, যুথিকা ফোন করেছিল, সে নাকি এখন সুস্থ। আমি তো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে বলেছি, কি বলো তুমি? আমার তো ভয় হচ্ছে, না জানি। মায়ের কথার সূত্র ধরেই অভিনব বলে ফেলল, আম্মা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কথা বলেই ইহিতার দিকে তাকাতে সে সসংকোচে যথাক্রমে মা আর ভাইয়ের দিকে দৃষ্টিপাত করে অবশেষে উঠে যাবার উদ্রেক করল। তবে অভিনব হাত বাড়িয়ে পথ রোধ করল, এত পালাই পালাই কেন? বসো, তোমারও সব জানা দরকার। জেসমিন আক্তার এবার সত্য সত্যই উদ্বিগ্ন হয়ে শুধালেন, কি হয়েছে অভি? অভিনব মায়ের চোখের দিকে না তাকিয়ে উন্মুক্ত জানালা গলে দূরের বৃদ্ধ মেঘনা ঝরা রোদ্দুরে দৃষ্টিপাত করে বেশ ধীরে সুস্থে বলল, যা হওয়ার আগেই হয়ে গেছে। যুথিকা আর এখানে ফিরবে না। আমি তোমাদের কাছ থেকে একটা বিষয় লুকিয়েছি। সে যা করেছে, যাকে হত্যা করেছে, সব নিজের অনুতাপ থেকে করেছে। ছেলেটার সঙ্গে তার আগে থেকে সম্পর্ক ছিল। বিষয়টা আমি মেনে নিয়েছি, এবার তোমরাও মেনে নাও। মামে দুজনেই ভাইয়ের এই অনাকাঙ্ক্ষিত প্রসঙ্গের কয়েকটি মাত্র পোড়ানে বাক্যে হতবিহব্বল হয়ে গেল। ইহিতা অবিশ্বাস্য চোখ বিস্ফারিত করে ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল আর জেসমিন আক্তার ধীরে ধীরে হতাশা ভরে আবারও হেলান দিয়ে আধশোয়া হয়ে বসলেন। যদিও তিনি চেয়েছেন মানসিক বিকারগ্রস্ত যুথিকা এখানে আর না ফিরে, তবু এতবড় তিক্ত সত্যটি জানার পর কেউই আপন স্থানে স্থির থাকা কারোর পক্ষেই সম্ভব নয়। তিনিও পারলেন না। ছেলের জীবন এখনও অগাধ পড়ে আছে। সামনের কঠিন দিনগুলো কি করে একটা যন্ত্রণা বহন করে নিঃসঙ্গে কাটবে, কি উপায়ে দিনশেষে ছেলে একটু স্বস্তি মিলবে যখন না থাকবে সে আর না থাকবে ইহিতা। তখন নিজের জীবনের এই ভাঙ্গনের জন্য মনের অজ্ঞাতেই সব দোষ কি বেঘরে মা বাবার ওপর আরোপিত হবে না? ইত্যাদি ইত্যাদি হরেক রকম অলক্ষণে কথা ভাবতে ভাবতে তার মাতৃহৃদয় ভয় আতঙ্কে একেবারে এতটুকু হয়ে গেল। ব্যথাতুর চোখদয় গলে চিকচিক করে অশ্রু জম ওঠে গালে গড়িয়ে পড়ল। ইহিতা নিজেকে সামলে বলে ওঠল, এতদিন কেন জানাওনি আমাদের? বোনের ঔদ্ধত্যে অভিনব চোখাভাবে বলল, এতদিন কেন জানাইনি সেই কৈফিয়ত নিশ্চয় না দিলেও চলবে। এখন জানিয়েছি তাতেই সন্তুষ্ট থাকো।
বলেই অভিনব মার উদ্দেশ্য সান্ত্বনাসূচক কিছু একটা বলতে চেয়েও কয়েকবার ইতস্তত করে শেষে উঠে পড়ে প্রস্থানোদ্যত হল। জেসমিন আক্তার ছেলেকে পিছু ডেকে বললেন, এখন কি হবে? সময় হলে আমি নিজেই সিদ্ধান্ত নিব, ততদিন আমি কোনো বিরক্তি চাই না। চিন্তা করো না, শুধু শুধু সবকিছু আগের মতোই থাকবে। অভিনব বেরিয়ে এল। তার বুকের ওপর পোক্ত আসন গাড়া একটি ভারী পাথর যেন গড়গড়িয়ে নেমে গেল। মস্তিষ্ক এখন ঝকঝকে, নিঃশ্বাস এখন নির্মল, অন্তঃকরণ কলুষতাশূন্য। আশার জ্ঞান ফিরল ঠিক 2 দিন পর। চোখ মেলেই সে নিজের দুর্বল নয়নচকর চোখজোড়া ডানে বামে ঘুরিয়ে নিজের অবস্থান মগজে প্রেরণপূর্বক হৃদয়ঙ্গম করে নিল, সে হাসপাতালে আছে। ফ্লাইওভার থেকে সন্ধ্যার নীড়ে ফেরা পাখির মতো সাই করে উড়াল দিয়েছিল সে। এরপর মাথায়, মাজায় বিশাল আঘাত, আর কিছু মনে নেই। ধীরে ধীরে শরীরের আঘাতপ্রাপ্ত স্থানগুলোর ব্যথারা প্রকটিত হতে লাগল, কটি, হাঁটু, স্কন্ধ, পায়ের পাতা, আগাপাশতলা যেন শুধু দগদগে ব্যথার বুদবুদ, যন্ত্রণার আলোড়িত সফেন সমুদ্র। মাথা নাড়াবার জো নেই, শক্তিও নেই। আশা বড় মিনমিনে গলায় কি যেন একটা বলতে চাইল, কিন্তু ক্ষীণদুর্বল গলার স্বরটা আবার গলার অতলান্ত গহ্বরেই হারিয়ে গেল। আশা চোখ বুজল। মিনিট 5 পর একজন শুভ্রবসনের নার্স এসে একটু পরীক্ষা নিরীক্ষা করে বের হয়ে বলল, রোগীর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে। কথাটা আশার স্পষ্ট কানে গেল। সে আবারও হীনবল চোখ মেলে দেখল তারিনসহ আরও অপরিচিত কয়েকজন তাকে চারিদিক থেকে ছেকে ধরেছে। তারিন ঝুঁকে অশ্রুসিক্ত সন্তপ্ত গলায় বলছে, আশা, কেমন লাগছে এখন? আশা নিস্তেজ তাকিয়ে রইল। বুঝতে পারল, পৃথিবী তাকে এখনো বিদায় দেয়নি। এখনো অনেক বিপদে পড়া বাকি তার। এরপর তারিনের আরও কত পীড়াপিড়ি, ছলে বলে কৌশলে কত কথা বলানোর চেষ্টা। সেদিনের উন্মত্ত আচরণের জন্য নিজের অনুশোচনার পরিব্যাপ্তি প্রকাশ আর ক্ষমা প্রার্থনার অবধি রইল না। অবশেষে আশা খুবই মৃদুভাবে পরস্পর জড়িয়ে থাকা ঠোঁট দুটো নাড়ল, ফ্যাসফেসে গলায় থেমে থেমে ভেসে এল, আমি জানতাম তুমি ভুল বুঝতে পারবে। তোমার প্রতি কোনো ক্ষোভ নেই। তারিন বেজায় খুশি হয়ে অশ্রুপূর্ণ চোখে হেসে দিয়ে বলল, যতদিন না তুমি সুস্থ হচ্ছ, আমি তোমার পাশ থেকে নড়ছি না। এটাই আমার প্রায়শ্চিত্ত। অভিনব এলো রাতে। অচেতন আশার পাশে বসে জ্ঞান ফেরার প্রহর গুনার সময়ই বা তার কোথায়? আশার নিষ্প্রভ অন্তর অবশ্য জ্ঞান ফেরার পর থেকে এই লোকটির অপেক্ষাতেই ছিল, কিন্তু লোকটির কি আর সময়জ্ঞান আছে? জ্ঞান ফিরেছে সেই কখন, অথচ এতক্ষণ পর তার কাঙ্ক্ষিত পদশব্দ আর গম্ভীর স্বর শোনা গেল পুরু দরজার পেছনে। অভিনব কক্ষে প্রবেশ করতেই দেখল আশাবরী বেশ চঞ্চল চোখের তারা দুটো পিটপিট করে তাকিয়ে আছে। শঙ্কা কেটে গেছে। অবস্থা এখন আগে থেকে উন্নত। কয়েকদিন বিশ্রাম নিলেই আবার চাঙা হয়ে উঠবে। তবে হাঁটু এবং কোমরে করাল আঘাতপ্রাপ্তির কারণে হাঁটাচলা করতে একটু সময় লাগতে পারে। অভিনব কিছুক্ষণ দরজার কাছ থেকেই আশার দিকে তাকিয়ে থেকে হেঁটে কাছে আসতে আসতে বলল, জ্ঞান ফিরবে সেটা আগে জানালে তখন উপস্থিত থাকতে পারতাম। কি অবস্থা এখন? শেষ কথাটা বেডের অপর পাশে উপবিষ্ট তারিনের দিকে তাকিয়ে বলল অভিনব। তারিন অভিনবের তেজদীপ্ত চাহনির সুমুখে চোখ নামিয়ে বলল, ভালো। আশা সুস্থ না হওয়া পর্যন্ত আমি ওর সঙ্গে থাকব, আপনি যদি। বেশ। আশাবরীর আপত্তি না থাকলে আমারও কিছু বলার নেই, বলে কথাটা ধামাচাপা দিল অভিনব। তারিন আরেকটু ইতস্তত করে একটা কাজের নাম করে অনুমতি চেয়ে বেরিয়ে গেল।
অভিনব তার সম্পূর্ণ প্রস্থান নির্নিমেষ চোখে অবলোকন করে আশার দিকে ফিরে বলল, ব্যথা হচ্ছে আশাবরী? এতক্ষণে আশা পূর্বাপেক্ষা একটু শক্তি ফিরে পেয়েছে, তথাপি সে বেদনাকাতর গলায় রয় রয় বলল, খুব, এত যন্ত্রণার চাইতে মরে যাওয়া ভালো ছিল। আমি আবারও আপনার কাছে ঋণী হলাম। অভিনব হাসল। ঋণ কেন কিছুই নয় যদি সম্পর্কটা আত্মিক হয়। চিন্তা নেই, আমার কোনো ঋণই তোমাকে শোধ করতে হবে না। এবার বলো, কেন ফ্লাইওভারে গিয়েছিলে? এই প্রশ্নে আশার মন ক্ষুণ্ণ হল। একটু আগেই তো মাত্র জ্ঞান ফিরেছে, এখনো একচুল নড়বারও শক্তি নেই। এরই মধ্যেই কৈফিয়ত চাওয়া শুরু। কিন্তু দুবলা গলায় তার মনের ক্ষোভ ঠোঁটে বিকশিত হল না। আমার মন ভালো ছিল না তাই। কিন্তু ওভাবে পড়ে যাবে ভাবনি তাই তো? আশাবরী, তুমি কেন এখনো ম্যাচিউরড হতে পারছো না? তোমার রূপ আছে, গুণ আছে, শিক্ষা আছে। এবার তো একটু সিরিয়াস হও। আশা মাথাটা একটু সোজা করে গায়কের ওপর থেকে আরদৃষ্টি ফিরিয়ে মুখ গোজ করল। অভিনব তা বুঝতে পেরে আরও একটু কাছ ঘেঁষে বসে বলল, দেখো আশাবরী, রাগের কথা নয়। মানুষকে জ্ঞান দেওয়া যায় না, যদি না সে তা নিজ আগ্রহে গ্রহণ না করে। আমি বলে গেলাম আর তুমি শুনে গেলে, মানলে না। তা কি করে হয়? বলে একটা হতাশ্বাস ফেলে জানতে চাইল, আচ্ছা কি কারণে মন খারাপ ছিল? আবার এই প্রশ্নে এক ধাক্কায় আশার মৃদুতালে চলমান হৃৎপিণ্ডে চিরিক করে রক্ত জমে গেল। পরে দুটো কারণের মধ্যে একটি গোপন করে অন্যটির বাঁধ উন্মুক্ত করে দিয়ে বলল, রাইসা মারা গেছে। সে আমাকে মুক্তি দিয়েছিল ওই বাড়ি থেকে, সন্তান জন্ম দিতে গিয়ে। অভিনব দুঃখিতভাবে বলল, শুনেছি, জন্মমৃত্যুতে তো আর কারো হাত নেই। পরমুহূর্তেই প্রসঙ্গান্তর করল অভিনব, আচ্ছা আশাবরী, তোমার কি জিনভূতের আছড় টাছড় আছে? যেখানেই পার রাখো সেখানেই বিপদ তোমাকে হাতছানি দিয়ে ডাকে। ব্যাপারটা আসলে কি? আশা নিভু নিভু চোখে বলল, কপাল। সব এই ছাড়কপালের। অভিনব দেখল, আশার নিভু নিভু প্রদীপের মতো চোখ দুটো এখনই ঘুমের রাজ্যে পদাং কাঁকল বলে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দুই হাত বেডের ফোমে ঠেকিয়ে আশার দিকে ঝুঁকে একটু উঁচু গলায় বলল, এ কি আবার 2 দিন ঘুমিয়েও কি পোষায়নি? আবার ঘুমাচ্ছ? আশার গলার স্বর এবার ঘুমের প্রাবল্যে মিনমিনে হয়ে এলো। সে দুচোখের পল্লব বারংবার জোড়াতে আর ছাড়াতে ছাড়াতে অনেকটা বেঘোরে বলল, আমি কতক্ষণ আপনার জন্য অপেক্ষায় ছিলাম, এতক্ষণ আসেননি কেন? এখন তো। বলতে বলতে আশার মলিন ওষ্ঠাধর ধীরে ধীরে জড়িয়ে জড়িয়ে থেমে গেল। দুচোখের নামল নির্নিগর ঘুমের পর্দা। অভিনব ঘুমন্ত আশার দিকে তাকিয়ে গাঢ়ভাবে অনুভব করল, আশা যেখানে নির্দায়, সে সেখানে অনির্দিষ্টভাবে দায়বদ্ধ। এই ঘরছাড়া, উদ্বাস্তু, হাবাগোবা মেয়েটা দিন দিন তার চোখে শ্রেষ্ঠত্বের আবরণে আবৃত হচ্ছে। পোয়াটাক স্নায়বিক আকর্ষণের যে সুগন্ধি অভিনব আশার মনে ছড়িয়ে দিয়েছিল তা যে অদৃশ্য ধূমায়িত কুণ্ডলী হয়ে ধীরে সুস্থে আশার মনকে ইতোমধ্যেই মোহাবিষ্ট করেছে তা কি আর বলার অপেক্ষা রাখে? কিন্তু যেই আকর্ষণের দড়িটার বুননকাজ সমাপ্ত হতে চলেছে ঠিক সেই সময় এত বড় একটা দুর্ঘটনা ঘটল। যন্ত্রণাকাতর আশার দিকে তাকিয়ে অভিনবের ভেতরটা যেন কেমন কেমন করতে লাগল। তবুও আশার শেষ কথাটাকে পুঁজি করে অভিনব আশার ঘুমন্ত বেদনাক্লান্ত মুখের দিকে তাকিয়ে এক ছটাক মুচকি হেসে নীল চাদরটা তার গলা অবধি টেনে দিয়ে প্রস্থান করল। দিন যত অতিবাহিত হল সবার সম্মিলিত সেবাযত্নে আশার শরীরস্বাস্থ্যের ততই ক্রমোন্নতি ও শ্রীবৃদ্ধি হতে লাগল।
তারিন আর তুলি অহর্নিশ তার সঙ্গে আছে। ইহিতা আর অভিনব রোজই দুয়েকবার করে আশার শারীরিক উন্নতি কদ্দূর হল তা জানতে আসে। ডিপ্লোমা লাইফে তার ক্লাসমেটদের মধ্যে পরিচিতদের সংখ্যা ছিল নিতান্তই নগণ্য। তথাপি ভালো ছাত্রী, সিআই স্যারের কাছের মানুষ, এর চেয়েও বড় কথা তুমুল জনপ্রিয় গায়ক অভিনব তাহমিদেরও পরিচিত জন বলে মহলে আশার একটা আলাদা খাতির ছিল। সবাই যেচে যেচে পড়া বুঝতে আসত, ভাব জমানোর বৃথা চেষ্টা করত। এর মধ্যে সিয়াম নামে বোবা ছেলেটি তো ছিলই অহর্নিশ তার পেছনে লেগে। এবার আশার দুর্ঘটনার কথা কিভাবে যেন একটু ফাঁক পেয়ে বাতাসে তাদের কানে পৌঁছালে সবাই ভেড়ার পালের মতন ঝাঁক ধরে আশাকে দেখতে এসে গোটা হসপিটাল ভরিয়ে ফেলল। সবার হাতে নানান উপঢৌকন সামগ্রী। আশা বেজায় খুশি হল, কিন্তু এদের আসার আসল উদ্দেশ্য যে কি তা অল্পক্ষণ পরেই বোঝা গেল যখন অভিনব আশাকে দেখতে এলো। বস্তুত অভিনবকে খুব কাছ থেকে দেখা, কথা বলা এবং ফটোগ্রাফ আদায় করার লোভেই অনেকেই সুগন্ধি মাখিয়ে নতুন আভরণ গায়ে চড়িয়ে এসেছে। তবে আশার ক্লাসমেটের খাতিরে প্রথম দুটি যথেষ্ট হলেও শেষ দুটিতে অভিনব অপারগতা প্রকাশ করল। নো, এটা হসপিটাল, রঙ্গমঞ্চ নয়। একটু পর সবাই আধখুশি মনে বিদায় নিল। অভিনব উঠে বসা আশার দিকে চেয়ে ফোড়ন কেটে মন্তব্য করল, তোমার বন্ধুরা দেখি তোমার মতোই কাণ্ডজ্ঞানহীন। তাই বলা হয় রতনে রতন চিনে। একদিন হাসপাতালে থাকাবস্থায় অভিনবের মুঠোফোনে দীর্ঘদিন পর যুথিকার ফোন এলো। অভিনব ক্রূর অবজ্ঞার চোখে নাম্বারটার দিকে সেকেন্ড কতক তাকিয়ে থেকে ধূর্ত হেসে অবশেষে ফোন রিসিভ করল। আশাবরী তখন আধশোয়া হয়ে বসে বাঁ হাতে একটা টকটকে খয়েরি আপেল নিরস মুখে চিবোচ্ছিল। আজকাল তার মুখের রুচি একেবারে নেই বললেই চলে। সেই গায়কের হঠাৎ মতির পরিবর্তন আর্নয়নে লক্ষ্য করে আপেলটা সন্তর্পণে হাত বাড়িয়ে ঝুড়িতে ফেলে দিয়ে পানি চাইল। এমন একটা ভাব করল যেন সে আপেলটা খেয়ে নিয়েছে। অভিনব আশাকে পানি না দিয়ে ফোনটা কানে দিয়ে কপাল কুঞ্চিত করে বলল, হুম, বলো। কি মনে করে? যুথিকার দমে গেল। সেই ঢোক গিলে ফোন করার উদ্দেশ্য জানাল। আশার অ্যাক্সিডেন্টের কথা শুনেছি। এখন কেমন আছে ও? সেটা জানার জন্য তুলিকে ফোন করলেও পারতে, ও ভালো আছে। আর তুমি কেমন আছো? একটু সতর্ককোমল গলায় জানতে চাইল যুথিকা। বেশ ভালো আছি, রাখছি, কাজ আছে। শুনো। অভিনব শুনল না। তিতিবিরক্ত হয়ে লাইন বিচ্ছিন্ন করে ফোনটা দীর্ঘ গভীর পকেটে ছেড়ে দিল সে। এরপর কপালের বিরক্তিসূচক সূক্ষ্ম ভাঁজটা ধীরে ধীরে ইচ্ছেশক্তি দ্বারা মিলিয়ে দিতে দিতে আসার উদ্দেশ্য বলল, কই খাওয়া শেষ? হ্যাঁ, কই খেলে? ওই তো ঝুড়িতে ফেলে দিয়েছ। না খাও, আমার কিছু করার নেই। সিঙ্গারা এনে দিল তো ঠিকই খাবে, খাবে না? আশা মাথা নাড়ল। হ্যাঁ, অনেক দিন খাই না। কিন্তু ডাক্তার তো খেতে নিষেধ করেছে। অভিনব যে কথাটা উপহাসের সুরে বলেছে তা আশার সরল বোধিতে আসেনি, সে সত্যই ঠাউরেছিল। কিন্তু উত্তরে অভিনব চরম বীতশ্রদ্ধ হয়ে ঠোঁট সংকুচিত করে বিড়বিড় করে আশাকে আহাম্মক উপাধি দিয়ে বেরিয়ে গেল। তবে আশা ঠিকই উৎপ্রেক্ষা ছিল যে ফোনের ওপাশের মানুষটি যুথিকাই ছিল, অন্য কেউ নয়। পরদিন তুলির ফোনের মাধ্যমে যুথিকার তার শারীরিক খোঁজখবর নেওয়ার মাধ্যমেই তার সন্দেহ কিংবা অনুমান যথার্থ প্রমাণিত হল। উপরন্তু আজ যুথিকার সম্পর্কে আশার নবন্মেষিত দ্রষ্টা মনোভাব একটু ব্যতিক্রমধর্মী হয়ে বিকশিত হল। সে মনে মনে সখেদে বলল, তুমি নির্লজ্জ যুথিকা। আমি হলে অন্যের সাহায্য সহযোগিতা, সেবা যত্নে, কপট স্নেহে নিদারুণ ব্যথা কষ্ট ভোগ করতে করতে একটা মাস কেটে গেল। তবু আশার শরীরের দ্রড়িমার আগামাথা নেই এখনো।
ছোট বড় প্রায় সমস্ত ক্ষত শুকিয়ে এলেও হাত, কোমর আর হাঁটুর ব্যথারা এখনো যেন জীবন্ত আর ভয়ানক। দিন 15 আগেই তাকে ঘরে নিয়ে আসা হয়েছে। রাখা হয়েছে দুতলার সুদীর্ঘ ও আসবাবপত্রে ঠাসা একটি ঘরে। রোজ রোজ নিয়ম করে তাকে ঘরের এমাথা থেকে ওমাথা হাঁটার প্র্যাকটিস করতে হয়। যদিও কেউ তত্ত্বাবধানে না থাকলে সে 16 আনাই ফাঁকি দেয়। খাটের ওপর শুয়ে বসে ইহিতার থেকে গল্প উপন্যাসের বই জোগাড় করে তার ওপর বুঁদ হয়ে থেকেই তার সারাদিনমান গুজরান হয়। কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে দেয়াল ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেকনিতে গিয়ে বসে অথবা বাথরুমে যায়। এটুকুই। ডাক্তার প্রদত্ত সুস্থ সঠিক নিয়মানুযায়ী হাঁটার ব্যায়াম সে পারতপক্ষে করে না। এক এক দিন অভিনব নতুবা ইহিতা এসে জোর করে করাই। কিন্তু তাদেরই বা আশার পাশে বসে থাকার সময় কোথায়? আশার এই অনীহার কারণও আছে অবশ্য। একটু স্বাভাবিকভাবে শটান হয়ে হাঁটতে গেলেই কোমর আর হাঁটু ভেঙে এই বুঝি বর্ষার পাহাড়ের মতন ধসে পড়বে। এমনিতে স্বাভাবিক থাকে সবকিছু, কিন্তু হাঁটতে গেলেও গোটা শরীরে টনটনিয়ে ওঠে, ব্যথারা চঞ্চল হয়ে ওঠে। প্রখর ব্যথায় আশা ককিয়ে উঠে মেঝেতে ধপাস করে বসে পড়ে আর সঙ্গে সঙ্গেই অশ্রুৎসের বাঁধ প্লাবিত হয়। তখন আশা ভীষণ হীনন্যতায় ডুবে গিয়ে চিন্তা করে, সে যদি পঙ্গু হয়ে যায় বা কুজো হয়ে যায়, তখন সে কি করবে? মাকে কি দেখা হবে না ইহজীবনে? নিজের দুটো রোজগার করা পয়সা দিয়ে ডালভাত খাওয়ানো হবে না? বলতে পারবে না, মা দেখো, যার লজ্জায় তুমি নিজ বাড়ি ছেড়েছ সে আর 10টা মানুষের মতোই শিক্ষিত এবং স্বাবলম্বী। তোমার আর চিন্তা নেই। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমি এক, অন্য তুমি। হোক না মানসিক ভারসাম্যহীন, তবু মা তো। আর কাউকে মুখ ভরে মন ভরে মা বলে ডাকতে পারবে সে? পারবে না। সেদিন ঘটল এক মজার কাণ্ড। অলস মধ্যদুপুরে আশা বেকনিতে বসে নিচে রাস্তায় কয়েকটি ছেলেপিলের শিশুসুলভ কার্যকলাপ দেখছিল, কিছুটা উদাস্বভাব বা গহন একাগ্রতায়, বুঝার উপায় নেই। বাইরে হেমন্তের চকচকে স্থির রোদ্দুর। মধ্যাকাশ থেকে একফালি সোনাবরণ রোদ এসে বারান্দার কার্নিশে অনড় শুয়ে রয়েছে। এমন সময় হঠাৎ অভিনব একটা কাগুজে প্যাকেট হাতে করে বারান্দায় প্রবেশ করে গমগমে স্বরে বলল, আশাবরি, সকালে ব্যায়াম করেছ? আচানক গায়কের উপস্থিতি আশাকে ভীষণ আর্স্ট করে তুলল। সে তড়িতে পা গুটিয়ে কাপড়চোপড়ের অবস্থান যাচাই করে নিয়ে অপরাধীর মতন মাথা নাড়ল। না, করিনি। উঠে এসো, এখনই করবে। আমিও কয়েকদিন ঢাকায় ছিলাম আর তুমিও পার পেয়ে গেছে। এমন হলে তো হয় না। বলতে বলতে আশার 2 কুসুমকোমল হাত ধরে টেনে তুলে ঘরের ভেতর হাঁটা প্র্যাকটিসের উদ্দেশ্যে নিয়ে এলো। আশা গাইগুই করে বলল, আমি পারি না, ব্যথা। মা যেভাবে শিশুকে এটাওটা দেওয়ার প্রতিজ্ঞা করে কার্যসিদ্ধিতে লুব্ধ করে অভিনব, তেমনি বাক্যটা শেষ করতে না দিয়েই হাতের কাগজের প্যাকেটটা নেড়েচেড়ে দেখিয়ে বলল, এই দেখো সিঙ্গারা এনেছি। ও মাথা থেকে এ মাথা 7 বার আসা যাওয়া করতে পারলেই এগুলো দিব, নয়তো পাবে না। যাও। আশার মনে মনে একচোট হেসে নিল গায়কের শিশু প্রলুব্ধপ্রদ প্রস্তাবটা শুনে। তবুও তার যে লোভ হল না তা কিন্তু নয়। অগত্যা আশাকে রাজি হতেই হল। আজ্ঞামতো রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 2-3 বার ত্রস্তত্রাসিত চরণকমলে আনাগোনার পর হঠাৎই সে ব্যথায় কুকড়ে গিয়ে কটিতে হাত রেখে আল্লাহ গো বলে প্রায় মেঝেতে বসে যেতে যাচ্ছিল। কিন্তু অভিনব একলাফে এগিয়ে এসে ঠিক আশার কটির দুপাশে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরে পতন রক্ষা করে বলল, উহু, যতই ব্যথা হোক, হাল ছাড়া যাবে না। নো রেস্ট। 7 বার আসা যাওয়া করে তবেই।
গায়কের অযাচিত অসংযত স্পর্শে আশা পিলা চমকে ওঠল। সর্বাঙ্গে ব্যথারা উবে গিয়ে যেন দ্রুত রক্ত সঞ্চালন হতে শুরু করল, শ্বাসপ্রশ্বাস অদ্ভুত ভারী আর বেগার্ত। বুঝতে পেরে অভিনব হেসে আশাকে ছেড়ে দিল। আশা পরি পরি করেও আবার দাঁড়িয়ে গিয়ে আবারও সাবধানে সন্তর্পণে এধারোধার হাঁটা শুরু করল। মনে মনে সে গায়ককে একপ্রস্থ গালিগালাজ করল, অসভ্য গায়ক। আমি কি বুঝি না? ব্যায়াম করার সময় আমি কখন পড়ে যাই সেই অপেক্ষাই করেন, যাতে এসে ধরতে পারেন। গানে কত নায়িকাদের কোমর ধরেন জোড়াজোড়ি, কাদাকাদি আরও কত কি। তা আমার কোমর ধরার এত শখ কেন? ওদের ধরেই বসে থাকুন না। তবে আশার শোককৃতজ্ঞ মনেও অস্বীকার করে না যে, গায়ক রোজ রোজ একবার এসে প্র্যাকটিসের জন্য চাপ প্রয়োগ না করলে হয়তো তার এতটা উন্নতি হতো না। হাঁটা শেষে আশা শ্রান্ত হয়ে খাটের ওপর বসতেই অভিনব বলে, রাতে যেন বলতে না হয়। করে নিও, পরে করনি শুনলে শাস্তি দিব। আশা মাথা নেড়ে সায় দিয়ে একটি ইতস্তত করে সিঙ্গারার প্যাকেটটা আঙুল দিয়ে নিজের দিকে টেনে নিয়ে সতর্ক গলায় বলল, খাই? অভিনব বলল, খাও। কিন্তু কোথায় সিঙ্গারা? কালো পলিথিন থেকে কাগজের প্যাকেটটা বের করে প্যাঁচানো মুড়ানো মুখ উন্মুক্ত করতেই নানান বয়সী ব্যাঙ, টিকটিকি, তেলাপোকা ফরফর সরসর করে বেরিয়ে এসে যে যেদিকে পারে সেদিকেই আপন প্রাণ রক্ষার্থে ছুটে পালাল। আশার সাধারণ এসবে ভীত হয় না। কিন্তু আকস্মিকই এসব প্রাণী সিঙ্গারার প্যাকেট থেকে বেরিয়ে আসতে দেখে ভয়াল চিলচিৎকার দিয়ে দূরে সরে বসল। একটা তেলাপোকা আশার গা বেয়ে ওপরে উঠতে চাইতেন, সে সেটাকে ঝাড়া দিয়ে দূরে ফেলে দিল। ওদিকে অভিনব এই প্রথম আশার সামনে অসংযত হাসতে হাসতে বলল, আমি কিছুই জানি না, সব ইহিতার কাজ। রাগে অপমানে আশার সারা মুখে বৈশাখী অন্ধকার নেমে এলো। দিনে দিনে আশা সুস্থ হয়ে উঠতে লাগল। দুর্ঘটনার কারণে যদিও তার পুরনো অপারেশনের স্থান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও এ নিয়ে আগের ডাক্তারটার পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল অবস্থা অত গুরুতর নয়, ঔষধ পড়লেই সেরে যায়। তাই করা হল। নির্জনে বসে আশাবরী মনে মনে হিসাব কষে, হায়, এবারও গায়কের কতগুলো টাকা নিজের নির্বুদ্ধিতার কারণে গচ্চা গেল। অথচ এই নিয়ে তিনি কোনো কথাটিই বললেন না যে, হ্যাঁ আশাবরী, আমার ঘরে বসে যে 2 দিন পরপর একটা একটা করে আপদ জুটাচ্ছ, এত তো দিতে পারি না। তবু কেন জানি আশা মনে মনে আশঙ্কা করে তিনি যদি কখনো এমনটা মনে করেন, অতিষ্ঠ হয়ে পড়েন। না, অন্যের ঘাড়ের ওপর চড়ে বসে আর এভাবে কদাচরণ করা চলে না। গায়ক না ভাবুক, তার আশেপাশের শত মানুষগুলো তো নিশ্চয় আড়ালে অবড়ালে তাকে নিয়ে চুগলি করছে কিংবা নাক সিটকে বিরক্তি প্রকাশ করছে। সে হয়তো দেখতে পারছে না। রোজ রোজ এই বাড়িতে কত রকমের চেনা অচেনা লোকের আনাগোনা। তারাও তো দেখতে পাচ্ছে, জানতে পারছে, বুঝতে পারছে এক অপরিচিতা কি করে ভদ্রলোকের বাড়িতে অনাহুত নাভি গ্যারে দিনের পর দিন মাথা গুজে আছে। তারা কি আবার বাইরে গিয়ে কথা ছড়ায় না? ভাবতে ভাবতে আশার মন কেমন পালাই পালাই করে, কিন্তু সে জানে এভাবে গেলে গায়ক তাকে চিরুনি অভিযান চালিয়ে ঠিকই খুঁজে বের করে একদফা বকে আবারও এই প্রাসাদে পড়বে। সে ভেবেই আশা আপন মনোভূমিতে বিরতিহীন ঝাঁপিয়ে বেড়ানো লাগামহীন পাগলা ঘোড়াটার রাশ টেনে ধরে। কিন্তু একদিন সে ঠিকই আটঘাট বেঁধে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ার উদ্রেক করল। সেদিন সময়টা সকাল 6:30। ভোররাতে নামাজ পড়ে বিছানায় একটু পিঠ লাগাতেই আশা সেই স্বপ্নটা পুনরায় দেখে একটু ভীত হয়ে জাগ্রত হল। এমনিতে নিজেকে মুসলিম বলে পরিচয় দিলেও, আড়ালপ্রিয় তথা পর্দানসীন রক্ষণশীল মনোভাবাপন্ন হলেও অন্যান্য ধর্মীয় আচারবিধি পালনে গোড়া থেকেই আশার একটু গাফিলতি ছিল। গ্রামের মক্তবে বছর 2 রাইসার পিছু পিছু ধর্মীয় শিক্ষা, এই যা
অধুনা নিজের আত্মপরিচয় জানার পর থেকে আশার মনে যেন পরিবর্তনের হাওয়া দোলা দিল, সঙ্গে তার আশঙ্কাও হল এই নিয়ে, পাছে তার মন মাকে অনুসরণ করতে গিয়ে ধর্মান্তরে প্রলুব্ধ হয়। এসব ভেবেই সে সেই ছোটবেলার মক্তবের শিক্ষাকে ঝালিয়ে নিয়ে দিনতক ধরে নামাজ কালামে রত হয়েছে। দিন মানে এক আল্লাহর সেজদায় নত হয়ে আসার পবিত্র সত্তা যেন আরও পবিত্রতার পেলব স্পর্শ পেয়ে ধন্য হতে লাগল। থেকে থেকে তার সমস্ত মন জুড়িয়ে যায়, খচখচে আঘাতগুলো যেন ঐন্দ্রজালিক মূর্ছনায় মিলিয়ে যায়, অদৃশ্য কিন্নর কণ্ঠ যেন তাকে বারংবার বলে ফিরে, ওহে আশা, তোমার জন্ম কিরূপে, কার দ্বারা তা বিবেচনা না করে তোমার জন্মের উদ্দেশ্য বিবেচনা করে সামনে এগোও, তুমিও আল্লাহর সৃষ্টি। রহমানুর রহিম, জাল্লাহ জালালু, কাউকে পেছনে ফেলে আসেন না। নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। কোনো একসময় শোনা এসব মহার্ঘ কথামালা আশার মস্তিষ্কে বারবার ঘুরে ফিরে আলোড়িত করে ভেঙে পড়া মনকে আরও সতেজ এবং জ্যোতিতে ভরিয়ে তোলে। কিন্তু আজ ভোরের স্বপ্নটার পর আশা ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়ল। অনেকদিন পর মাকে দেখার আকুল ইচ্ছেরা বাঁধভাঙা স্রোতের ন্যায় তাকে দ্রুত ব্যাগ গুছানোর দিকে ধাবিত করল। ততদিনে তার কোমর এবং হাঁটু আঘাত পুরোপুরি না সারলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় সে 2 মিনিটের পথ 10 মিনিটে অত্যন্ত ধীমে তালে হেঁটে পার করতে পারে, তবুও কিছুদূর পথ এগিয়ে কোটিতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে আশেপাশে কোথায় বসতে হয়, এমনই বিপন্ন অবস্থা। বলা অপ্রাসঙ্গিক নয়, নিজ অপারগতায় চাকরিটাও খুইয়েছে সে। অবশ্য কিছুদিন চেষ্টা করলে আরেকটা হয়ে যাবে এমন দৃঢ় বিশ্বাস আশার আছে। কিন্তু হাত নিতান্তই খালি। দোকানে কাজ করাকালীন জমানো টাকা কতক যা ছিল তাই সে ঝুল ব্যাগের পকেটে গুজে নিয়ে সে চিলেকোঠা থেকে বেরিয়ে এলো। তুলি তখনও ঘুমে বিভোর। কয়েকদিন আগেই আশা এখানে স্বেচ্ছায় প্রত্যাগমন করেছে। সিঁড়ির কাঠের রেলিং ধরে ধরে ধীরস্থিরভাবে নিচতলায় নেমে আসা গায়কের ঘরে ঢু দিল, সেখানে তাকে পাওয়া গেল না। শেষে স্টুডিও ঘরের দরজা ঠেলে প্রবেশ করতেই লালনীল আলোতে নিমজ্জিত ঘরের এক প্রান্তে পাতানো ছোট খাটটায় উপর ঘুমন্ত গায়ককে পাওয়া গেল। উদলা গা, পরনে শুধু হাঁটু অবধি ব্যাপৃত একটা সফেদ ট্রাউজার, দেখে আশার কেমন লজ্জা লজ্জা করল। তবুও সে কাছে এগিয়ে পূর্বলিখিত কাগজের টুকরোটা গায়কের মুঠোফোনে নিচে চাপা দিয়ে একটুখানি দাঁড়াল, তাকালো গায়কের বিস্রস্ত চুলে ঢাকা সুকুমার কান্তি মণ্ডিত আননের দিকে। চিরকুটের শব্দগুলো তার গায়কের ওই এলোমেলো অবাধ্য চুলে ঢেকে যাওয়া কানটার কাছে গিয়ে বলতে ইচ্ছে হল, কিন্তু সাহস হল না। ভাবল, থাক, গায়ক ঘুম থেকে উঠলেই দেখে নেবে। ভেবে আশা বেরোত উদ্যত হয়ে রুগ্ন পায়ে হেঁটে এসে উত্তরোত্তর ফিরে তাকালো ঘুমন্ত গায়কের দিকে। শেষবার তার গোটা শরীর এই ভেবে কণ্টকিত হয়ে ওঠল যে ঘুম ভেঙেই তার গ্রামের প্রস্থানে তিনি হয়তো বেশ রেগে যাবেন, বিশেষত তাকে কারণটা না জানানোর কারণে। ঠিক তাই ঘটল। বেলা 11টার দিকে অভিনব যখন ঘুম ভেঙে মুঠোফোনে সময় দেখতে গেল তখন চিরকুটটা তার হস্তগত হল। আলো জ্বালিয়ে মুহূর্তে কসম করে ছেঁড়া চিরকুটে চোখ বুলাল সে। গোটা গোটা মেয়েলি অক্ষরে লেখা, গায়ক, আমি কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছি। আমাকে খুঁজবেন না, রাগও করবেন না, তাড়াতাড়ি ফিরে আসব। আশা। অভিনব প্রথমটা চিরকুট হাতে বিস্ময়ে অভিভূত হয়ে রইল। এত কিছুর পর আশাবৃর গ্রামে যাওয়ার বিষয়টা তার ঠিক জ্ঞানগম্য হল না। সেখানে তার কে আছে, কোথায় থাকবে, কি খাবে তা নিয়েই শুরুতে অভিনব একটু উদ্গ্রীব হল। পরে তার হঠাৎ মনে পড়ল দ্বীপের কথা। একদিন কথার কথায় আশা দ্বীপের বিষয়ে বিস্তারিত বলেছিল। উপরন্তু দ্বীপের কারণেই যে আশাবৃ ঘর ছেড়েছে তাও অভিনবের অজ্ঞাত নয়।
এখন হঠাৎ সেই বিপদসংকুল গ্রামে ওই একজনের আশ্রয়কে পুঁজি করে আশার সেখানে যাওয়াটা অভিনবের চোখে লাগল। একটা প্যাতপেতে অস্বস্তিকর অনুভূতির জন্ম হল তার মনে। কি চায় আশা? এত কিছুর পর সেই দ্বীপের কাছে ছুটে যাওয়া কেন? নাকি সে হঠাৎ অভিনবের ধ্যানভঙ্গ হল? সে বিছানা থেকে নামতে নামতে নিজের বাদছাড়া ভাবনার রাশ টেনে আপনা আপনি স্বগতোক্তি করল, তুমি স্বাধীন, যেখানে খুশি যেতে পার। আমার এত ভাবনা কি? ঝামেলার রানী কেন ঝামেলা না পাকালেই হয়। তবু এ যেন আত্মপ্রবঞ্চনা। দুশ্চিন্তার রেশ তার কিছুতেই ঘুচল না। শত কাজেও মনতল্লাটের এক প্রান্তে বসন্তের ভাটফুলের মতন আশার দুশ্চিন্তাটা যেন উজ্জ্বল অবস্থানে তাকে বারবার আশার কথা মনে করিয়ে দিতে লাগল। দিনান্তে আশা নিজের শৈথিল্যে 2টা বাস মিস দিয়ে অবশেষে গ্রামে এসে পৌঁছল। পরনে স্বভাবসঙ্গত ঢিলেঢালা বোরখা আর দুচোখ বিস্তৃত নিকাব থাকায় গ্রামের মুখ চেনা অনেকেই গজেন্দ্রগামিনী আশাকে চিনতে পারল না। ছেলে বুড়োরা কেউ কেউ মুহূর্তে কপাল কুঁচকে তাকাল বটে, কিন্তু এই পরিচিত হয়েও অপরিচিতার পরিচয় শুধুমাত্র চোখ দ্বারা উদ্ধার করতে ব্যর্থ হল। একজন সম্ভ্রান্ত পৌরা স্ত্রীলোক আশার পথ রোধ করে বলল, তোরে চেনা চেনা লাগে, মুখ খুলত দেহি। আশা এই স্ত্রীলোককে বিলক্ষণ চিনে, জানে। গ্রামে থাকাকালীন কুলসুমার লাল গাইটার দুধ দুইয়ে তাতে উপযুক্ত পানি মিশিয়ে আশা এই পৌর মহিলার কাছে সহ গোটা গ্রামে দুধ রোজ দিয়ে আসত। একদিন এই ঝানু মহিলা বোকা আশাকে কাছে ডেকে সন্নিগ্ধ গলায় শুধাল, হ্যাঁ আশা, সত্য কইরা কত, দুধে পানি মেশাস কিনা? আশা তৎক্ষণাৎ মাথা নেড়ে স্বীকার করে বলল, হ্যাঁ দিই তো। মিছা কথা কমু কেন? রোজই মিশাই, এতে দুধ বেশি হয়। ব্যাস, একটা গোল নিমিষেই বেঁধে গেল। এম ড্যাশ। এই সহজ স্বীকারোক্তির জন্য আশা কি যে বেদম পিটুনি খেয়েছে জহিরের তার বলার অপেক্ষা রাখে না। সে সময় কুলসুমার সাংসারিক অবস্থা ভীষণ খারাপ এবং অনুন্নত ছিল। বাড়ির পশ্চিমে জমিটায় সরিষা আর গোয়ালের 2-3খানা গাইবাছুর দিয়েই কোনো মতে চলত সংসার। সেসব বছর 7 আগের ধুলোধূসরিত, বেদনামণ্ডিত কঠিন দিনের স্মৃতি। তখন আশার নয়নচকর চোখযুগলের পেছনে অশ্রুসাগর বইত নয়, একটা ছোটখাটো জলাশয়ও ছিল না। এক্ষণে আশা সেসব দুর্দিনের কথা মনে করে এই মহিলাকে অগ্রাহ্য করে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে হাঁটা ধরল। মহিলা পেছনে থেকে ক্যাটক্যাট করে বলে ওঠল, মুখে কি নিছস? শহুরে গিয়ে কোনো হানকার। শেষ বিকেলের হেমন্তের কোমল মসৃণ রোদ্দুর আর ছায়াগহন গ্রাম্য কাঁচারাস্তার সুরিপথ পাড়ি দিয়ে আশা যখন দ্বীপের চতুর্দিকের বিলঝিল বেষ্টিত বাড়ির লোহার গেটে কড়া নাড়ল তখন সূর্য আর এই বাংলায় নেই। গোটা আকাশময় ছোপ ছোপ রক্তিম আভা মাখিয়ে দিয়ে প্রস্থান করেছে দূরের বিল শেষে সর্পিল খালের ধারের বাবলা গাছটার পেছনে। চারিধারের হাঁটুজলময় বিলের ওপর নেমেছে সাঁঝের মায়া। ঘূর্ণায়মান বাতাসে কিসের যেন ভরপুর মিষ্টি মিষ্টি গন্ধ। মিনিট আধেক পর দ্বীপের স্ত্রী তিন্নি এসে দরজা খুলতেই এই সানহোকালে রুগ্ন আশাকে দেখে একেবারে চমকে গেল। ও মা, এ কি? সতীন যে, বলে অবিশ্বাস্যভাবে আশার হাতের চিমটি কাটল সে। এরপর একগাল হেসে বলল, সত্যিই তো। কি মনে করে? সেদিন যে ওভাবে চলে গেলে উফ। এসো এসো। আশা সে প্রসঙ্গের ধারে কাছে না গিয়ে বলল, দীপ ভাই কোথায়? আমি আজই ওই জমিদার বাড়িতে যেতে চাই। ও তো আসুক আগে। আর বলো না, আমাদের ওপরেই কি ধকল গেল। অসুস্থ শ্বশুরটা মারা গেল, দীপের চাকরিটাও গেল। এখন কয়দিন হলো গঞ্জে একটা মুদি দোকান নিয়ে বসেছে। কে জানে কি হচ্ছে।
আসার সময় দেখনি তাকে? আশা যুগপৎ ঠোঁট উল্টে মাথা নেড়ে জানালো, সে দেখেনি। কথা বলতে বলতে ওরা অন্দরে প্রবেশ করল। আশাকে বসার ঘরে বসিয়ে তিন্নি কিছু শর্টকাট নাস্তা প্রস্তুত করে এনে খেতে দিয়ে বলল, সতীন বুঝি সারাদিন কিছু খায়নি? মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো তো? এতদিন দেখা নেই, আজ হঠাৎ? আশা খিদের চোটে চুইচুই করা পেটে ইতস্তত করে কিছু নাস্তা পুড়ে আচ্ছন্ন চোখে অতীতে ফিরে গিয়ে এতদিনের সমস্ত ঘটনা একে একে বিবৃত করল। সব দমবন্ধ করে শুনে তিন্নি হাপুস নয়নে বলল, কি খারাপ দিন পার করলে সতীন। তাই তো বলি, এই রুগ্ন শরীর, শক্তমক্ত মেয়েটা এমন করে পড়ে গেল। একটা খবর দিল এই তো পারতে, এতই কি পর? ইত্যাদি ইত্যাদি আহ্লাদীপনার মুখে আশা নিরুত্তাপ আনমিত মস্তকে চুপ করে রইল। রাতে দোকান থেকে ফিরেই দীপ আশার কোলে নিজের ছেলেকে দেখে এক প্রকার হতভম্ব হয়ে গেল। হাতের বহিত কাঁচাবাজারের জলচিটচিটে ব্যাগটা তিন্নির দিকে এগিয়ে দিতে দিতে দীপ অভিভূত চোখে পালাক্রমে তিন্নি আর আশার দিকে দৃষ্টিপাত করে বলল, এটা কি? একে কোত্থেকে ধরে নিয়ে এলে? তিন্নি হেসে বলল, নিজেই এসে ধরা দিয়েছে। পরে কিছুটা আহ্লাদিত গলায় বলল, আমরা এখন জমিদার বাড়ি যাচ্ছি, আশার মার কাছে। দীপ কিছু বলার আগেই আশা বলে ওঠল, হ্যাঁ দীপ ভাই, এতদিন কি হয়েছে তা পরে শুনবে। কিন্তু কিন্তু আমাকে ওখানে নিয়ে যাও, আমি মাকে চট্টগ্রাম নিয়ে যাব। দীপ তখনও পুরোপুরি বিস্ময় কাটিয়ে ওঠেনি। সে বিষয়টা একটু সময় নিয়ে ভাবতে ভাবতে গদি আটা সোফায় আসন গ্রহণ করে ভাবনাচ্যুত হয়ে চোখ তুলে বলল, আশা, আমরা আজ না যাই, কাল যাই। ঝোঁকের বসে সেখানে গিয়ে গণ্ডগোল করা কি ঠিক হবে? কেন? আমার পরিচয় দিয়ে নিয়ে আসব। এটা পাগলামি হবে। তোমার পরিচয় তো সাধারণ কোনো পরিচয় নয় যে। তাহলে কি করব? এক কাজ কর, ওই গ্রামে আমার একজন স্কুল ফ্রেন্ড ছিল, তার কাছ থেকে আমি সব খোঁজখবর নিয়েছি। যদ্দূর মনে পড়ে সে বলেছিল তোমার মা পুরাতন পরিত্যক্ত জমিদার বাড়ির পেছনের জঙ্গলে একটা ভাঙা কুটিরে থাকেন। ওখানে কেউ থাকে না, তুমি চাইলে সাধারণভাবেই গিয়ে দেখে আসতে পার। এরপর যা করার করবে। একা যাব? একা নয়, আমিও যাব। তবে উনি যদি আসতে না চায় জোর করো না, চেঁচামেচি করতে পারে। ঠিক আছে। আশা মাথা কাত করল, কাল সকালেই তাহলে? দীপও সায় দিল। রাতে শত উচাটনের উর্মিমালার কোলে দোল খেতে খেতে আশাবৃর একরত্তি ঘুম এল না। আর মাত্র ঘণ্টা কয়েক পর সকালে কি হবে ভাবতেই তার বুকের রক্ত উষ্ণচঞ্চল হয়ে ওঠে। কত শত অপেক্ষার প্রহর শেষে তার অর্ধোন্মাদ জন্মদাত্রীর দেখা পাবে সে। কিন্তু তাকে কি করে বুঝাবে যে আশাবৃ তার কোলছাড়া সন্তান? তিনি যদি বুঝতে না চান কিংবা চোখ ফিরিয়ে অবিশ্বাস করেন, কেমন হবে তখন? কেমন আর হবে, এমন তো না যে মা তাকে অস্বীকার করলে তার ইহজীবন বৃথা। সে তো শুধু চেয়েছিল অন্য সবার তারও একটা মা ডাকার মানুষ থাকুক। হোক না পাগল। মানসিক ভারসাম্যে কি আসে যায়? নাই মামার চেয়ে কানা মামা ভালো বলেই তো একটা কথা আছে। এরপর আশার সুদূরবিসর্পী স্বপ্নাতুর চোখে নানান পট ভেসে ওঠে। মাকে চট্টগ্রামে নিয়ে গিয়ে কোথায় রাখবে সে? গায়ককেই বা কি বলে পরিচয় দেবে? হঠাৎ গ্রামে আসার কৈফিয়তি বা কোথা হতে জোগাবে সে? ভয় আশার বুকের ভেতর যেন আষাঢ়ে মেঘ ডাকে।
গায়ক যদি কোনো ছলে তার পরিচয় তথা এই গ্রামে আসার পর কর্মকাণ্ড সম্পর্কে অবগত হয় তবে কি হবে? মনে হতেই আশার মেরুদণ্ড দিয়ে ঝিনঝিন করে শীতল স্রোত বয়ে যায়। ঠিক গলার কাছে কান্নার ঢেউ চলকে ওঠে, একটা মাটির ডেলা তা আটকা পড়ে যায়। কি হবে, কি হবে? বিয়ের আসরে ব্যবহৃত বাসি গোলাপের পাপড়ির মতন তার স্থান কি তখন আদারপাদারে হবে? গায়ক সব জেনে ঘৃণাভরে মুখ ফিরিয়ে নিবে? কিন্তু এত বছর পর মাকে পেয়েও তো ছাড়া তার পক্ষে অসম্ভব। ওদিকে গায়কও এবার একটা দৃষ্টপূর্ব পবিত্র ও শ্বাসরুদ্ধকর অনুভূতির জন্ম নেয় আশার সমস্ত দেহমনে। কেমন ঘোর ঘোর লাগে তার, ভয়ও লাগে, কান্নাও আসে। নিমিত্তটা কেবল বুঝে আসে না। একটু পর আবার আধো আধো ঘুমে অভিনবের সেই হৃদয় পোড়ানিয়া ললাটচুম্বন আশার চোখের পর্দায় ভেসে উঠলে ঝাপসা নির্লক্ষ্য সুখানুভূতিতে মনের নদীতে নবযৌবনা বর্ষা নামে। ধা করে ঘুম ছুটে যায়। শেষ রাত্রে যখন সারাদিনের অবসন্নতায় তার চোখের কোলে ঘুমের বলয় ওঠে তখন স্বপ্নচারিণী আশা ট্রেনদুর্ঘটনার সময়ের সেই প্রথম দিনের বিশ্রী স্বপ্নটা দেখে। সেই সাঝের ছায়ানিবিড় ঝাউবনে অভিনব পাকপাখালিদের কিচিরমিচির আস্ফালন অগ্রাহ্য করে কোলে শুয়ে থাকা আশার লালাহীন মলিন শুষ্ক ওষ্ঠ চুম্বন করছে। কেন কে বলবে আশা এক স্বপ্ন ঘুরে ফিরে বারবার দেখে। আজ 4 বছর পর পুনরায় এই স্বপ্ন দেখার ব্যাখ্যা আদপেই আশার জানা নেই। গায়ক কি আসলেই কখনোই এমন? ছি ছি, তার আগে গায়কের ঠোঁট কেটে ফেলবে সে। ধ্যাত, ঘুমটাই মাটি। জমিদার বাড়ি, সকাল 10টা। আশা আর দীপ সকাল সকাল গাড়িঘোড়া না পেয়ে একটা ভ্যানে করে দূরের এই অজপাড়াগায় এসে পৌঁছেছে। একজন লোকের কাছে জমিদার বাড়ির নাম নিতেই সে সবিনয় পথ বাতলে দিল। দুজনে পদব্রজে পুরনো জমিদার বাড়ির ফটকের বাইরের রাস্তায় এসে দাঁড়াল। জমিদারের বিদেশ ফেরত বংশধরেরা মূল জমিদার বাড়ি থেকে অল্প দূরে বহুতল বিশিষ্ট ভবন তুলেছে। এই গ্রামে এমন বাড়ি আর একটাও নেই। কাজেই গ্রামের অর্বাচীন লোকজন এখনো মনে প্রাণে এদেরকেই সমাজের মাথা বলে জানে এবং মানে। গ্রামের অধিকাংশ মানুষই বৌদ্ধ সম্প্রদায়ের। একেবারে শেষ মাথায় 2-4 ঘর মুসলিম বাড়ি আছে কেবল। তারা আবার এসব জমিদারির থোড়াই কেয়ার করে না। জাত বৈষম্য যাকে বলে আর কি। পূর্বপরিকল্পনা মতো স্কুলের বন্ধুটির সাহায্যে দীপ আশাকে সঙ্গে করে একটা গোপন ও পরিত্যক্ত রাস্তা ধরে জমিদার বাড়ির পেছনে দিকে হাজির হল। চারিদিকে জঙ্গাবৃত ছায়াঘন বন, পাখিদের কলতান, বুনো ফুলের মন মাতানো ভুরভুরে গন্ধ। সুমুখেই পুরনো দিনের মোটাসোটা ইটে গাঁথা সুবিশাল ও মনোহর জমিদার বাড়ি। ইতিউতি তার পলেশতারা খসে পড়ে সবুজ শ্যাওলার মোটা আস্তরণ পড়েছে। কোথাও বা বড় বড় ইটের দেয়াল ভেঙে পড়ে আকৃতি বিনষ্ট হয়ে পুরোপুরি ধ্বংসের দিন গুনছে। তবে খুঁটিয়ে না দেখলে আপাতদৃষ্টিতে বাড়িটি এখনো বাসোপযোগী বলে মনে হয়। আশা কুটিরের খোঁজ করতে করতে সম্মোহিত দৃষ্টিতে বারবার দাঁড়িয়ে থাকা বাড়িটার দিকে তাকাচ্ছে। আহা, এখানেই তার জন্ম। এসব দেয়ালের পড়তে পড়তে হয়তো এখনো তার কান্না আটকানো তরঙ্গগুলোর স্মৃতি বিদ্যমান। একটু ঘুরে ফিরে অধৈর্য হয়ে দীপ মাথা চুলকাতে চুলকাতে বলল, কই, কোনো কুটির তো পাই না। ছোটন, দীপের বন্ধু, যে কেন আসতে চাইল না। আশা কিছু না বলে ধীর পায়ে ইতস্তত হেঁটে মনের ভেতর অঙ্কিত সেই কুটিরটার সন্ধান করতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল একজন পৌরা গৌরাঙ্গী মহিলা জমিদার বাড়ির জীর্ণ কবাট খুলে বেরিয়ে জঙ্গলের দিকে হেঁটে চলেছে ধীর পদে। আশা দীপকে কিছু না বলেই সেদিকে ছুটে গেল। দেখা দেখি দীপও তার পিছু পিছু গেল। মহিলাটিকে অনুসরণ করে জরাজর্জর পর্ণকুটিরের সামনে আসামাত্রই আশা বুঝতে পারল এই তার মা। আবেগে আতিশয্যে সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ছলছল চোখে মাছের মতে খাবি খেল কয়েকবার।
অপরদিকে মহিলাটি আশাকে দেখতে পেয়েও এক ঝলক অচেনা দৃষ্টি মেলে ধরে পরক্ষণেই তা ফিরিয়ে নিয়ে ভাঙা কুটিরে ঢুকে গেল। ততক্ষণে দীপও এসে পড়ল। সে হাঁপ ধরা গলায় কুটির দেখিয়ে দিয়ে বলল, ওটাই মনে হচ্ছে, চলো। আশা এবারও কোনো রা করল না। পায়ে পায়ে ঘাসের রে দাগ কেটে যাওয়া পথ ধরে এগিয়ে গেল কুটিরের দিকে, মায়ের সন্নিকটে। যতই এগোতে লাগল ততই তার দু পা যেন দুর্লঙ্ঘ বাধায় অসাড় হয়ে আসতে লাগল। মাটি ফুঁড়ে বেরিয়ে আসা লতাগুল্ম যেন তার দুই চরণকমলকে ভীষণভাবে জড়িয়ে নিচ্ছে। একসময় সে টিপটিপ কম্পমান বুকে কুটিরে প্রবেশ করে ফেলল। সেই মহিলা তথা তার মা এবড়োখেবড়ো মাটিতে ঝুরঝুরে ধ্বংসপ্রায় একটা মলিন পাটিতে ওপাশ ফিরে শুয়ে আছে। বর্ণ এখনও গৌর, মাথা ভর্তি আধপাকা জটাজুট উস্কোখুস্কো রুক্ষ চুল, শীর্ণ দেহে ব্লাউজবিহীন একখানা সাদা মলিন শাড়ি প্রকীর্ণভাবে জড়ানো। অপ্রশস্ত ঘরটায় মধ্যিখানে দাঁড়িয়ে চারিধারে নিরাশামিশ্রিত চোখ বুলাল আশা। খড়ের ছাউনি, আনাড়ি হাতে প্রস্তুতকৃত বন্য লতাপাতা দ্বারা ঘেরা বেড়া। দক্ষিণের চালার ভাঙা ফাঁক গলে একখণ্ড সুনীল আকাশ মূর্তিমান হয়। বাঁশচেরা ফালি দিয়ে তৈরি নন্নরে দরজা, তবে জানালা নেই। শতচ্ছিদ্র কুটিরের চতুর্দিকে অগণিত ছোটবড় ছিদ্রপথই জানালা কাজটা করে যাচ্ছে দিব্যি। সিথানের কাছে একটা কাপড় বাঁধা বড় পুটলি আর তার পাশে একখানা পুরনো লোটা বাদে গোটা ঘরে আসবাবপত্রের বালাই নেই। আহা, এখানে থাকে তার মা? আর সে থাকে। দীপ নয়নঠারে আশাকে সামনে এগিয়ে মাকে ডাকার ইঙ্গিত দিল। সময় নষ্ট করা ঠিক হবে না। আশা অদ্ভুত ভাবাবেগে মাথা নেড়ে কথামতো সুমুখে এগিয়ে হাঁটু ভেঙে বসল জননীর পিঠের কাছে। ধীরে সুস্থে নিজের থ্রোথ্রো কম্পিত হাত মায়ের চিমসানো রক্তশূন্য পেশির ওপর রেখে এই প্রথমবার মন ভরে নরম সুরে উচ্চারণ করল, মা। ডাকতেই আশার সর্বাঙ্গে অবাধ পুলক সঞ্চার হল। সদ্য শুয়ে পড়া আধপাগল মানুষটি পিলা চমকে ওঠে, ধর্মরিয়ে উঠে বসল। ঘুরে তাকালো আশার দিকে। তাকাতেই এবারও যেন চমকে ওঠে, উদ্ভ্রান্ত দৃষ্টিপাত করল, বলল, কে? কে? আশা অনেক কষ্টে নিজের সুখশ্রু সংবরণ করে আকুলিত গলায় বলল, মা। মা, আমি আশা। আশাবৃ, যাকে তুমি লোকনিন্দায় ফেলে চলে গিয়েছিলে, সেই আশাবৃ। দেখো, চিনতে পার? আশার মায়ের পাগলাটে দৃষ্টি এবার শনৈশ্চরে ছায়াছন্ন হয়ে এল। মুখ বেঁকিয়ে বলল, যা সর, আমার কোনো মেয়ে নাই। আশার আশঙ্কা সত্যি হবার ভয় আশার বুকে যেন তড়িৎদাম খেলে গেল। সে পূর্বমত আকুল গলায় আবার বলল, মা, দেখোই না, আমি তোমার মেয়ে। আমি তোমাকে চট্টগ্রামে নিয়ে যাব। তুমি আমার কাছে থাকবে। মা। তার গলা ধরে এলো। উচ্ছ্বসিত বাষ্পোচ্ছ্বাসে চোখ চিকচিক করে ওঠল। অনেকক্ষণ নীরব নিস্তব্ধভাবে কাটল। আশা কিংকর্তব্যবিমূঢ়। তার পাগল মা অন্যদিকে মুখ ফিরিয়ে মৃদু মৃদু দুলতে লাগল। দীপ বলল, আশা, চলো আজ যাই, অন্যদিন আসব। লোকজন এদিকে এসে পড়লে সমস্যা। আশা এলোমেলো ভাবনার জগতে নিমজ্জিত ছিল, চমকে মুখ তুলে বলল, তোমার তাড়া থাকলে যাও দীপ ভাই, আমি মাকে বুঝাব। এখন হয়তো উনি সজ্ঞানে নেই। তুমিই তো বলেছিলে আমার মা পুরো পাগল না। মাঝে মাঝে ঠিক হয়। বিকালে না হয় আসব। আশা তাও রাজি হল না। একটু পর আশার মা হঠাৎ আশাবৃকে ঠেলে দূরে সরিয়ে খ্যাচম্যাচ করে বলে ওঠল, যা, দূর হ।
আমার ঘরে কি তোরা? আমার মেয়ে নাই কইছি না? নিরুপায় আশা নিতান্ত অসহায়ভাবে দূরে সরে দাঁড়াল, তবু হাল ছাড়ল না। তার মন যেন বারবার বলতে লাগল, এই বুঝি মায়ের দিকবিদিক জ্ঞান ফিরবে। কিন্তু ঘণ্টা আধেক পার হওয়ার পরও যখন কিছুতেই কিছু হল না, তখন আশা থার ঘুরিয়ে দীপের উদ্দেশ্য সন্দিহান প্রকাশ করল। দীপ ভাই, তুমি নিশ্চিত তো ইনিই আমার? আমি শতভাগ নিশ্চিত আশা, ইনিই তোমার মা। ঠিক সেই মুহূর্তে আশার পাগল মায়ের যেন আকস্মিক ছন্দপতন হল। তিনি ভারী কোমল গলায় নিতান্ত স্বাভাবিকভাবে জানতে চাইল, তোমরা কারা? আশার মনের সলতেও ধক করে আশার প্রদীপ জ্বলে ওঠল। সে চকিতে মুখ ফিরিয়ে আগ্রহাতিশয্যে পূর্বের কথাগুলো আবারও বলল। শুনে আশার সদ্য সংবিত ফেরা মা অবিশ্বাস্য গলায় বলল, এটা কেমনে সম্ভব ভগবান? আমার মেয়ে বেঁচে আছে? ভগবানের দিব্যি দাও, তুমিই আমার মেয়ে। আশা সে উত্তর না দিয়ে মায়ের খসখসে হাত দুটো মুঠোয় বন্দি করে তরণা শোয়া গলায় বলল, মা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। যাবে আমার সঙ্গে? যাবে? শহরে? উত্তর না পেয়েও নিজের ভরা যৌবনকালের অনুরূপ চেহারার প্রতিমাকে সুমুখে দেখতে পেয়ে আশার আর্ধন্মাদ মায়ের বুঝতে এতটুকুও দেরি হল না যে এই তার মেয়ে। এই চোখ, নাক, কপল, গৌরবর্ণ, সব যেন একটু একটু করে তার থেকেই ধার করা। মুখের অস্বীকারে কি আসে যায়, যদি না সৃষ্টিশীল প্রকৃতিই স্বয়ং উত্তরাধিকারের নির্দেশনে ছাপ স্থায়ীভাবে খোদাই করে দেয়। এত দৃষ্টিবিভ্রম নয়। বিমুগ্ধকাতর নয়নে মেয়েকে অবলোকন করতে করতে আশার মা আকস্মাৎ নিজের যৌবনের প্রতিরূপকে দুই শীর্ণ হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে দিলেন। আহ আমার আশাবৃ, আমার মেয়ে, আমি তোরে রেখে যাই নাই রে। ওরা আমারে বের করে দিছে। আমারে এখান থেকে লইয়ে যা। ওরা আমারে খেতে দেয় না, পানি দেয় না, পুকুরে গোসল করবার দেয় না। মেয়েকে রুগ্ন দুহাতে ঝাপটে ধরে কত শত অভিযোগ অনুযোগের ফুলঝুরি তুল্য সহায় সম্বলহীন উন্মাদিনী মা। মায়ের নির্ভেজাল স্বীকারোক্তির ধাক্কাটা সামলে আসা দুহাতে মায়ের হাড়োঠা পিঠ আঁকড়ে ধরে নৈশব্দে চোখের পানির বাঁধ উন্মুক্ত করল। এই মহার্ঘতুল্য মুহূর্তটির নিমিত্তেই তো এত প্রতীক্ষাতিতীক্ষা সয় আশা। অবশেষে ধৈর্যের ঝান্ডা উড়ল মনের কেল্লায়। এবার চট্টগ্রামে গিয়ে মায়ের চিকিৎসা করাবে সে। কে জানে, হয়তো এভাবে সময়ে অসময়ে না, মা তাকে সদাসর্বদাই চিনতে পারবে। আজকের দিনটা না এলে আশা কখনোই জানত না মায়ের সুখারুখা দুর্গন্ধময় শরীরের ঘ্রাণও নিদারুণ সুগন্ধ আর মোহময় বলে মনে হয়। শনৈ শনৈ মামেয়ের সাক্ষাতাবেগ স্থিমিত হয়ে এলে আশা মাথা তুলে মায়ের স্কন্ধদেশ স্পর্শ করে বলল, আমরা আজই চলে যাব। একটু পর তুমি বটতলায় আসবে কেমন? আসবে তো, ঠিক। মা ফ্যাসফ্যাসে গলায় অদ্ভুত রকম হেসে জানাল, আসব। বলে তিনি হাসিটা মুখগহ্বরে নিলীন করে বললেন, আশাবৃ, তোর গায়ে এটা কি? বোরকা? আশা নয়নচকর আয়াত চোখ দুটো মায়ের ওপর রেখে মৃদুস্বরে ইতিউতি করে বলল, মা আমি মুসলিম। তোমায় পড়ে সব জানাব। রাইসার কবরের পারে নিভৃতে কিছু সময় কাটিয়ে ফেলে আসা স্মৃতিগুলো উপর্যুপরি রোমন্থন করা শেষে দোয়াদ্রুদ পাঠ করে মৃতের আত্মার শান্তি কামনা করে আশাবৃ খুলশির বাড়িতে ফিরল প্রায় 3 দিন পর। খোঁজ নিয়ে জানা গিয়েছিল রাইসার নবাগতা কন্যাকে তার স্বামী নিয়ে গেছে। কাজেই আশার যে গোপন চাওয়াটা ছিল তা আপাতত বিস্মৃত হতে হল। যাই হোক, মাকে নিয়ে যে এখানের এই সভ্য পরিবেশে আসাটা অসম্ভব তা আশা আগে অত করে ভাবেনি। অধিকন্তু সে নিজেই এই বাড়িতে থাকছে এক প্রকার আশ্রিতা হয়ে।
কাজেই তার মানসিক ভারসাম্যহীন মাকে এখানে এনে লোক হাসানোর কোনো মানে নেই, অন্তত এতটুকু রসজ্ঞতা আশার আছে। এছাড়াও তার মাকে দেখলে গায়ক নানান প্রশ্ন করে সবকিছু জানার ইচ্ছে পোষণ করবে। কিছু মিথ্যা সে নিজেই আগে থেকে মনের মধ্যে সাজিয়ে রাখলেও গায়কের চোখের দিকে তাকিয়ে বড় বড় মিথ্যাগুলো বলা তার পক্ষে সম্ভবপর নয়। আবার যদি সে নিজ সম্বন্ধে সত্যটা বলে তাহলে গায়ক অবজ্ঞায় তাকে দূরে ঠেলে দেবে না, তার কি নিশ্চয়তা আছে? একটা পেয়ে অন্যটি হারানোর বেদনা তো তার মলমলে অন্তর সইতে পারবে না। হারানোর ভয় যে কত গাঢ়ভাবে তার দুস্থ হৃদয়কে গ্রাস করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। কারণেই এসব দিক বিবেচনায় এনে আশা নিজের জমানো টাকা যা ছিল তা দিয়েই দীপ আর তিন্নির সাহায্যে একটা অতিমাত্রায় সস্তা, অন্ধকারাচ্ছন্ন আর স্যাঁতস্যাঁতে ভাড়া বাসায় গিয়ে উঠেছে গতকাল। মাকে নিয়ে সে সেখানেই থাকবে, অনন্যোপায় নেই। এখন একমাত্র সমস্যা গায়ককে ভোলানোর। তবে তা যে মোটেও সহজলভ্য হবে না তাও আশার দকে পড়ে হৃদয়ের অবিদিত নয়। সকাল হতে চিলেকোঠায় অনেকক্ষণ অপেক্ষার পর দুপুরের দিকে আশার কাছে একজন ভৃত্য সংবাদ নিয়ে এলো গায়ক ঘরে ফিরেছেন। আজ তিনি সকাল সকালই কি একটা জরুরি কাজে বেরিয়েছিলেন। খবর পেয়ে আশা ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে অভিনবের কক্ষে প্রবেশ করতেই দেখা গেল গায়ক এখনও বাইরের সাজসজ্জা পরিবর্তন না করে ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে শুয়ে আছেন। দরজা খোলার শব্দ হতেই চোখ উন্মিলন না করেই একটু কেমন যেন সুরে বলল, এসো আশাবৃ, এসো, বসো। আশা ধীরে ধীরে কাছে এসে দাঁড়িয়ে রইল, বসল না। মিনিট একেভাবে নিশ্ছিদ্র নীরবতায় পার হবার পর অভিনব একইভাবে গম্ভীর মুখে বলল, কিছু বলতে চাও? বললে বলে ফেলো। আমার গোসলে যেতে হবে। সিঁড়ি ভেঙে দম বন্ধ করে ছুটতে গিয়ে আশা বোধহয় সবগুলো কথা ছড়ানো মুক্তোর মতো গোটা সিঁড়িঘরেই ছড়িয়ে ছড়িয়ে এসেছে। একটা উপযুক্ত কথাও তার মুখ দিয়ে বেরোল না। খানিক পর সে আমতা আমতা করে ভয়ে ভয়ে শুধাল, আপনি কি রাগ করেছেন? অভিনব তোড়াক করে উঠে দাঁড়াল। আশা ভয় পেয়ে মাথা তুলে 2 পা পিছিয়ে এলো। কি করতে চাইছে লোকটা? নাকি 3 দিনের চোখের আড়াল হওয়ার কারণে সেদিনের মতো? কিন্তু তেমন কিছুই হল না। অভিনব একটু যেন ক্রোধান্বিতভাবে গায়ের কাপড় ছেড়ে হালকা কাপড়চোপড় পরিধান করতে লাগল। সেকেন্ড কতক পর আবার না তাকিয়েই বলল, আবোলতাবোল না বকে, কি বলতে এসেছ তাই বলো না। আশা চেপে রাখা ভারী কথাটি যেন আর ধরে রাখতে না পেরে ফস করে বলে ফেলল, জিইসির কাছে আমি একটা বাসা নিয়েছি, ওখানে থাকব। এই কথায় যেন অভিনবের অসীম সংযমের প্রলেপে চির ধরল। সে চট করে মাথা তুলে 3 দিন পর আশার দিকে চোখ রেখে শ্লেষ ভরে বলল, জিইসি? হ্যাঁ। আশাবৃ, তুমি চাইছটা কি? তোমার চাকরি নেই, টিউশনি নেই, নিজের দোষে সব হারিয়েছ, ওখানে কিভাবে কি করবে? নাকি এখন বলবে আমাকে কিছু টাকা দিন, পরে শোধ করে দিব? বলেছিলাম উপজেলার লাইসেন্সটা করে ফেলো, বাবার পরিচিত হিসেবে ভালো কাজের অফার আসবে। তাও করনি। গ্রামে কি করতে গিয়েছিলে? আমার আড়ালে কি করছো তুমি? যার জন্য বাসা ছেড়েছ তার কাছে আবার কেন হু? রসকসহীন তোমার এত আদর কোথা থেকে আসে? একটু থেমে আবার বলে, আমার বাসায় থেকে যাচ্ছে তাই তো তুমি করতে পার না। ধ্যাতো, গরুর সাথে কথা বলি। যাও যেখানে ইচ্ছে। আমাকে বলতে এসো না, এবারও চিরকুট দিয়ে জানালে পারতে। বলতে বলতে অভিনব আলনা থেকে সদেব তোয়ালেটা কাঁধে ঝুলিয়ে নেয়। এরপর আশার উত্তরের অপেক্ষা না করেই পশ্চিমের রুমসংলগ্ন বাথরুমের দিকে হাঁটা দেয়।
আশা ভীষণ বিপন্ন ও অপমানিতভাবে পায়ে পায়ে অভিনবের পিছু পিছু হাঁটতে হাঁটতে নরম সুরে বলল, গায়ক, শুনুন। আপনি ভুল বুঝছেন শুধু শুধু। শুনুন। গো ফাক ইউর, আমার কিছু শোনার নেই। বলেই অভিনব আশার মুখের সামনে বিকট শব্দে দড়াম করে দরজাটা আটকে দিল। আশা বজ্রাহতের মতো দ্বারের কাছে দোলায়িত চিত্তে ঠায় দাঁড়িয়ে রইল। এখন সে কি করবে? ওদিকে মাঝে একা বসে, এদিকে গায়কের অবুঝ অসন্তুষ্টি, আর অপরদিকে হাতও ঠনঠনে দুয়েকখানা ছেঁড়া দুমড়ানো মুচড়ানো নোট বাদে কিছুই নেই। হে আল্লাহ, পথ দেখাও। তুমিই তো বলেছিলে, আমি আমার বান্দার ওপর এমন কোনো বিপদ দিই না যার ভার সে বইতে পারে না। তবে আমাকে পথ দেখাও। মিনিট 10 পর অভিনব বের হয়েই দেখতে পেল আশাবরী একইভাবে দরজার সামনে দাঁড়িয়ে, একটু অনন্যমনা হয়ে, কিন্তু দরজা খোলার শব্দেই সে চমকে ওঠে, অপ্রস্তুত হয়ে বার কয়েক ইতস্তত করে অবশেষে নতমুখে দাঁড়াল। ওভাবেই আশা আর চোখে তাকিয়ে গায়কের হাবভাবে বুঝার চেষ্টা করল। অভিনবের মেধহীন কোমর হতে হাঁটু অবধি প্যাঁচানো ধবধবে সাদা তোয়ালে। কপাল থেকে ঘাড় অবধি বিস্তৃত স্নানসিক্ত আলুথালু চুল হতে থেকে থেকে টপটপ করে পানি গড়িয়ে উদাম বুকপিঠ বেয়ে নেমে যাচ্ছে। বলিষ্ঠ অথচ ছিমছাম উজ্জ্বল শ্যামল শরীরটায় জানালা গলে মধ্যাহ্নের রোদ্দুর এসে চকচক করে নেচে খেলে বেড়াচ্ছে। চোখাচোখি হতেই চোখ নামাল আশা। অভিনব আশার উপস্থিতি তেমন গা না করে হেঁটে কাঠের তৈরি বড় ওয়ার্ড্রবের কাছে এসে একটা প্যান্ট বের করে বলল, কি হল? এখনো দাঁড়িয়ে কেন? আরও কিছু বলার আছে? বলো। এখন শুনব। আশা এবার একটা বর্ষর দম নিয়ে মনকে শক্ত করে বলল, আপনি সবসময় চেয়েছিলেন আমি আত্মনির্ভরশীল হই। আমার মনে হয় এখানে থাকলে সেটা পারবো না আর কি। তাই আমি চলে যাচ্ছি। আর আমি আপনার কাছে টাকা চাইব ভেবেছি, কিন্তু ধার না। বান্দরবানে জঙ্গলের ভেতর যে বাড়িটা আপনি করতে চেয়েছিলেন তার জন্য 4টা প্ল্যান করে রেখেছি। আপনি সেগুলো আপাতত রাখুন। এরপর আমি লাইসেন্স করলে তখন ওখানকার উপজেলা থেকে ড্রয়িংগুলো পাস করিয়ে কাজ শুরু করতে পারবেন। এখন আপনি অনুমতি না দিলেও আমার যাওয়া সম্ভব না। তাছাড়া আমি মাঝেমধ্যেই আসব আন্টিকে দেখতে। এম ড্যাশ। অভিনব কিছুক্ষণ একদৃষ্টে আশার দিকে তাকিয়ে রইল। অনেকদিন পর তার মনে হল আশাবরী আদতেই পরিবর্তন হয়েছে। সেই হাবাগোবা বাককপটু আশাবরী এখন কিছুটা গুছিয়ে কথা বলতে শিখেছে, যুক্তি দাঁড় করাতে শিখেছে, যদিও তা খোঁড়া। একসময় যাকে কথার বাণে কাতরপ্রায় করে আটকে রেখে নাস্তানাবুদ করা যেত, এখন সে প্রায় সবকিছুতেই, যদিও এটাই অভিনব চেয়েছিল, তবু কেন কে বলবে আশার এই ধীর পরিবর্তন আজ তার মনকে একরত্তীয় শান্তি দিল না। সব গুরুই চায় তাদের শীর্ষ বড় হোক, কিন্তু সেই বড়ত্ব যখন নিজের ওপর ফলে তখন তা না শোয়া যায় আর না মুখ ফুটে বলা যায়। অভিনব দীর্ঘ একটা নিঃশ্বাস ত্যাগ করে মৃদু হেসে এতক্ষণ পর একটু গুরুতর ভঙ্গিতে আশার উপর দৃষ্টিপাত করে বলল, তাহলে তুমি যাচ্ছই? বেশ, যাও। আমি তোমার ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করব না। ভালো মন্দ জানিও। মনে করো না আমি তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমার স্নেহছায়া সবসময় তোমার ওপর থাকবে। কথাগুলো আশাকে কেমন যেন অদৃশ্য কুহকজালে আচ্ছন্ন করে ফেলল। সে বিহ্বল দাঁড়িয়ে রইল। এতেও আশার কোনো চিত্তবিকার হল না দেখে অভিনব আরও একটা দীর্ঘশ্বাস চেপে প্যান্টটা এক হাতে বিছানার ওপর ছুঁড়ে অন্য হাতে ওয়ার্ড্রবের উপরিভাগের ছোট ড্রয়ার খুলে মিনিট এক কি যেন করে শেষে আশার দিকে এগিয়ে এল। নতমুখী আশার ডান হাতটা নিজের হাতের তুলে নিয়ে তাতে কিছু পরিমাণ টাকা গছিয়ে দিয়ে একেবারে নির্মল হাসি মুখে বলল, এবার একটা সেলফোন কিনে নিও। আপদ বিপদের কথা বলা যায় না।
আশার চোখের অন্তরালের অশ্রুসাগরে মনের তরী যেন বেসামালভাবে ছুটে চলে বিশাল এক তরঙ্গের সৃষ্টি করল। উর্মিতে উর্মিতে তা অশ্রুসাগরের বিরান বালুকাবেলায় এসে আছড়ে পড়ল। আশার দুচোখ অশ্রুসিক্ত হল। কাপা কাপা হাতে টাকাগুলো মুষ্টিবদ্ধ করে আশা হাতটা আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে এল। তার মনে হল এই মুহূর্ত থেকেই বুঝি গায়কের সঙ্গে তার আত্মিক স্নেহময় সম্পর্কটার দীপ্তি ম্লান হয়ে গেল। সব বুঝি এখানেই শেষ। গায়কের ঠোঁটের কোণের হাসি কোনো তার রং কিরূপ তা কি সে জানে না? আশা নিঃশ্বাস বন্ধ করে টলটলে দুচোখ তুলে অশ্রুবিকৃত কণ্ঠে একটা কথা বলল। গায়ক, আপনি কি আমার সাথে রাগ করেছেন? অভিনব হাসিটা ধরে রেখে নাসূচক মাথা নাড়ল। ভুল বুঝবেন না, আচ্ছা তবে যাই বলে আশা এলোমেলোভাবে চোখের জল সারা মুখে লেপটে দিয়ে দ্রুতলয়ে অনেকটা দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। একনিমেষে অভিনবের বুকের পাঁজরের ঠেলে একটা চিনচিনে ব্যথা সারা শরীরে ছাত্রে গেল। সে বাধা না দিয়ে কপট হাসিমাখা মুখে একটা চাপা বেদনা প্রচ্ছন্ন করে আশার প্রস্থানপথে নিষ্পলক তাকিয়ে রইল। এখনও যেন তার পুরোপুরি বিশ্বাস হতে চাইছে না যে আশাবরী এবারই ছেড়ে এত সহজেই চলে যেতে পারবে। কি হয়েছে মেয়েটার? এর আগেও তার একবার প্রস্থানের নেশায় বাতিকগ্রস্ত হয়েছিল বটে, কিন্তু তখন তাকে নিতান্ত মুখের কথাতেই নিরস্ত করা গেছে। অথচ হঠাৎ তার গ্রামে যাওয়া এবং সেখান থেকে ফেরার পর কি এমন হয়ে গেল যে তাকে নেয়াকড়ির মতন এই বাড়ি ছাড়তে হচ্ছে? এর নেপথ্যে কি এমন গুরুতর কারণ লুকিয়ে আছে যে এত ঘনিষ্ঠ হবার সত্ত্বেও তা নিয়ে লুকোছাপা করে আত্মনির্ভরশীলতার অলিক দোহাই দিয়ে বিদায় নিতে হচ্ছে? অধিকন্তু আশার চলনবলনে এটা প্রতীয়মান যে এই বাড়ির মায়া সে পারতপক্ষে কাটাতে পারেনি। সবাইকে ছেড়ে একলাটি থাকতে তার যারপরনাই কষ্ট হবে এমন বার্তা সে একটু আগে অপারগ টাকা মুঠোয় করে উচ্ছ্বসিত রোদন চাপাতে চাপাতেই দিয়েছে। তবে কিসের অমূল আকর্ষণ তাকে বাড়িছাড়া করতে প্ররোচিত করেছে? যে আশাবরী অদৃষ্ট বিড়ম্বনায় বারংবার তার কাছে পিঠে হোঁচট খেতে খেতে এত উপরে উঠেছে, আজ না চাইতেও কেন সেই অদৃষ্ট বিরুদ্ধাচরণ করল? এত তবে উত্তর দিবে কে? মনসমুদ্রকে উত্তাল করা এত প্রশ্নের সমাধান দিবে কে? টুং করে একটা মেসেজের শব্দে অভিনবের ধ্যান ছুটল। সে গাত্রোত্থান করে ফোনটা হাতে নিয়ে দেখল যুথিকার মেসেজ। সে লিখেছে, আমি দেশে ফিরছি, শেষ একবার দেখা করতে চাই। অভিনব কপাল কুঞ্চিত করে একটু চিন্তা করে তৎক্ষণাৎ মেসেজের রিপ্লে করল, আমিও তোমাকে কিছু বলতে চাই, সময় জানিও। সেদিনই আশাবরী সবকিছু গোছগাছ করে সবার কাছ থেকে সসম্ভ্রমে বিদায় নিয়ে আলোবাতাসহীন স্যাঁতস্যাঁতে ভাড়াটে বাড়িটাই গিয়ে উঠল। সদ্য এসএসসি দেওয়া দুলু থেকে শুরু বাড়ির নতুন পুরনো ঝিচাকর পর্যন্ত সবাই আশার চলে যাওয়ার সিদ্ধান্তে বেশ মনক্ষুণ্ণ হল এবং তাকে নিবৃত করার চেষ্টায় বেশ একদফা পীড়াপিড়ি হয়ে গেল। বাড়ির বড়রা প্রথমটা অনেক সমঝানোর চেষ্টা করলেও পরে যখন দেখল চলে যাওয়ার জন্য তার ঝিকুর নড়েছে, তখন অগত্যা অভিমান টলটলে মনে বিদায় দিতে হল। রুগ্ন জেসমিন আক্তার শেষ সময়ে আশাকে প্রাণপণে জড়িয়ে ধরে অভিমানদীপ্র কণ্ঠে বললেন, আমাকে রোজ রোজ কে দেখবে মা? বেশ একদিন মরে পড়ে থাকব। একে একে সব যায়, ইহিতারও বিয়ে দিব কয়দিন পর। আশারও গলা ধরে আসে, জিওভাটা যেন তালুর সঙ্গে এটে অসার হয়ে আসে। অনেক কষ্টে সে প্রতিশ্রুতি দেয়, আমি রোজ একবার আসব। কাছেই তো, জিইসি আর খুলসি কতই বা দূর। ইহিতা মুখ গুজ করে থাকে, বিদায়সূচক কোনো বাক্সফূর্তি সে করে না। নিঃশব্দে শুধু আশার জিনিসপত্রগুলো একটা একটা করে গাড়িতে বোঝাই করে দেয়। ব্যাপারটা জানে শুধু তুলি, যদিও আদ্যপান্ত না।
কাউকে না বলে সাহায্য করার প্রতিশ্রুতিতে আশা সবকিছুই তাকে বলেছে। বলা বাহুল্য, তুলি এবং দ্বীপের সাহায্য ছাড়া অনেক কিছুই হতো না। ঘনবসতিপূর্ণ চট্টগ্রাম শহরে একটা ছোট খুপড়িও বিস্তর সংকটময়। সেখানে এত সত্বর একটা ভাড়া বাসার বন্দোবস্ত করা যেনতেন কথা নয়। একদম শেষ সময়ে নিজের অগোচরেই আশার তনুমন গায়কের ঘরের দিকে ধাবিত হলেও সেখানে গায়কের টিকিটিরও খোঁজ মেলেনি। তিনি নাকি খেয়েদেয়েই আবারও কোথাও উধাও হয়েছেন। আশাকে অব্যক্ত কথাকুঞ্জ নিয়েই ফিরে এলো। তুলি জিনিস বোঝাই করা গাড়িটি নিয়ে ভাড়াটে বাড়ির দিকে রওনা হলো আর আশা নিজের এবং মায়ের জন্য কিছু প্রয়োজনীয় কেনাকাটার জন্য অন্য পথে বেরোল। জঙ্গলের বাড়ির প্ল্যানিং কাজ বাবদ গায়ক তাকে যথেষ্ট এবং পরিমিতই অর্থ দিয়েছে। সর্বপ্রথম তার কথামতোই একটি সেলফোন কেনা দরকার, এরপর বাকি সব। মামেয়ের ছোটখাটো একটা সংসারে কম জিনিসের তো প্রয়োজন নেই। ধরতে গেলে টুকটাক জিনিসপত্রে ফর্দাফাই করা অসম্ভব। আশার মনের এফোরোফোর খুশির জোয়ারের কল্লোলে ভরে ওঠে। এতদিন পর তারা মামে এক ছাদের নিচে বাস করবে, এমন সুখপ্রদ শোভান্বিত মুহূর্ত আর কি হতে পারে। কিন্তু অপরদিকে 4টা বছর আলাইবালাই, রোগশোকে, সন্ধিতে বিচ্ছেদে, শূন্যে পুণ্যে যারা নিঃস্বার্থ সঙ্গ দিয়েছে তাদের মনে কষ্ট দিয়ে মার কাছে ফেরাও কি বুকের ওপর কম পাহাড়িয়া পাথর চাপা দিতে হয়েছে? সবাই কেবল আপাত স্বার্থপরতাটাই দেখেছে, নেপথ্যে অন্তরের শোকার্ত মাতম কেউ দেখেনি। শুধু গায়কই সব দেখেছে, বুঝেছে, নিজের তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি দ্বারা আশার ভেতরকার বদ্ধমূল অস্থিরতাকে উপলব্ধি করেছে। যার কারণেই তিনি কোনো বাধা দেননি। আজকাল গায়কের চোখের দিকে তাকিয়ে আশা সবই বুঝতে পারে। 2 দিন পর আশার ছোট খুপড়ির মতো বাসাটার মোটামুটি সবকিছু গোছগাছ হয়ে গেলে দ্বীপ আর তিন্নি গ্রামে ফিরে যায়। তুলিও দোকানের নানান ব্যস্ততায় আসা যাওয়া অনেকটা কমিয়ে দেয়। বর্তমান মজুত অর্থ দিয়ে 1-1.5 মাস দিব্যি গুজরান হবে, কিন্তু এরপর কি হবে তা নিয়ে আশার দুশ্চিন্তার অন্ত নেই। তারা মামেয়ে দুজনার কেউই অতটা রসনাবিলাসী নয়। তবু সে একা একটা মেয়ে, যার আশেপাশে রন্ধ্রে রন্ধ্রে অপরিচিত লোকের ছড়াছড়ি, মুচকি হেসে সমস্যা উড়িয়ে দিয়ে কাঁধ ঝাঁকিয়ে আস্থা দেবার মতোও কেউ নেই। যারা ছিল, সবাইকে সে স্বেচ্ছায় খোড়া বাহানায় পিছনে ফেলে এসেছে। কিন্তু এখন সে কি করবে? দুর্ঘটনার পর থেকে সে নিজেও আগের মতো শক্তিশালী আর কর্মঠ হয়ে ওঠেনি এখনো। দিনান্তে ঘুমাতে গেলে কোমর আর হাঁটুর ব্যথারা যেন চঞ্চল রোষাবিষ্ট হয়ে বিরতিহীন জ্বালাতন উপহার দিতে থাকে। চোখের ঘুম কেড়ে নেয়। একটা সাধারণ হ্যান্ডসেট কেনার পর আশা যে নাম্বারগুলো এতদিন বিভিন্ন প্রয়োজনে লিপিবদ্ধ করে রাখত সেগুলো খুঁজে খুঁজে বের করে সংসার চালানোর একটা হিল্লে করার চেষ্টা করে। এক দিন নিজের কাগজপত্রগুলো নিয়ে নানান স্থানে দৌড়াদৌড়ি করে। এখানে দৌড়াদৌড়ি বল এখানো সঞ্চয় হয়নি বলে ধিমেতালে চলা আশাকে যোগ্যতা থাকার সত্ত্বেও কে চাকরি দেয়? তবু আশা নিজের সেরাটা নিয়ে চেষ্টা চালিয়ে যায়। বসে বসে তো আর মহাকাল চলে না। একদিন আশার মা পাগলামি ছেড়ে সংবিতে ফিরে জিজ্ঞেস করে, আশা, ও মা, তুই এত কিছুর পয়সা পাও কোত্থে? গতর খাটাও? আশা হেসে নিজেদের গ্রামাঞ্চলের ভাষার সুরেই বলে, না মা, আমি পড়াশোনা শিখছি। আগে গতর খাটাইতাম, এখন লাগে না। তুমি এত চিন্তা কইরো না তো। জীবনের সানহে পৌঁছানো গ্রাম্য আধ উন্মাদিনীর কাছে পড়াশোনা কি বস্তু তা জানার কথা নয়। তবু আশার মা ধরে নিল পড়াশোনা একটি আয়ের উৎস, তা মেয়ে সেখান থেকেই আয় করে তার জন্য মাল্টা, আপেল, আঙুর নিয়ে আসে। আহা, আমার অভাগী মেয়েটা! এতদিন কোথায় ছিলে? তোমার মা যখন পথে ঘাটে, শহরের গলিঘুজিতে,
বন্দরের লোহার পাটাতনে তোমাকে খুঁজে ফিরে ক্লান্ত হয়ে ফল বিক্রেতার কাছ থেকে পচা ফল মেগে খেতাম, তখন কি তুমি বসে বসে ভালো ফল খেতে? পাগলের পাগলপাড়া ভাবনা ছাড়া আর কি? তা ভালো। গতর খাটান কষ্ট। পড়াশোনা করতে মনয় কম কষ্ট, না? আশা ফিক করে হেসে দেয়। দিনের একটা অংশে মায়ের জ্ঞান থাকার সময় এসব আনাড়ি আর বোকা বোকা আচরণে আশা কেন জানি বড় আমোদিত হয়। বলে, হ্যাঁ মা, পড়াশোনায় কম কষ্ট। প্রায় 7-8 মাসেরও অধিক সময় পর যুথিকার মুখোমুখি হল অভিনব। ঢাকার একটা স্বনামধন্য বিলাসবহুল রেস্টুরেন্টের সুমনোহর টেবিলে বসে সুমুখের কাচ ভেদিয়ে দূরে দৃষ্টি নিক্ষেপ করে অভিনব ভাবলেশহীন গলায় বলল, বলো কি বলতে চাও? যুথিকা এই মাত্র এসে ভ্যানিটি ব্যাগটা টেবিলের ওপর রেখে বসেছে। সে মুখবন্ধের নিমিত্তে নরম গলায় বলল, কেমন আছো? অভিনব একটা নিঃশ্বাস ফেলে নিতান্ত স্বাভাবিকভাবে দুর্নিবদ্ধ দৃষ্টি সরিয়ে তাকালো যুথিকার দিকে। পলেই একটুখানি চমকাল সে। কোথায় যুথিকার সেই নির্মল আটসাট গড়ন? এত আধপেটা থাকা পরিশ্রমী বাবার কিশোরীর মতন টিনটিনে শরীরের রোগা রোগা চাহনির অন্য যুথিকা। গায়ের রংটাও বোধ করি একটু চেপে গিয়েছে। দুচোখর চোখের নিচে দীর্ঘদিনের রাতজাগা আর অনুতাপের চিহ্ন সুস্পষ্ট। এক মুহূর্তের নিমিত্তে অভিনবের মন সায়রে বালুতটে মায়ার একখানি নড়বড়ে তরি ভিড়ে পরক্ষণেই আবার তা বেঘোরে তলিয়ে গেল। অভিনব নিজেকে সামলে নিয়ে বলল, ভালো আছি। তোমার এই অবস্থা কেন? যুথিকা হাসল। তা বাদ দাও, তোমার কিছু বলা ছিল বলেছিলে। অভিনব আবারও দূরে দৃষ্টি নিক্ষেপ করল। এতদিন সে যে বিষয়টা বিস্মৃত হয়ে একাধারে নিশ্চিন্তমনে ঘুরে ফিরছিল, আজ সে বিষয়টা তাকে তার অসমাপ্তি জানান দিল। সে বলল, বলবো, আগে তুমি বলো। কেন ডেকেছ? কপাল কুঁচকে তীক্ষ্ণভাবে দৃষ্টিপাত করল অভিনব। যুথিকা সে চাহনির ধারে যেন বিপন্ন হয়ে চোখ নামিয়ে আবার তাকিয়ে বলল, শেষ একবার দেখা করতে চেয়েছিলাম। চোখ ভরে। এটাই হয়তো আমাদের শেষ দেখা নয়। কথার মাঝপথেই মধ্যস্থতা করল অভি। কেন? যুথিকার বিস্ময়বিহ্বল মুখচ্ছটায় একটু যেন আশার কিরণ উকি দিল। কিন্তু অভিনব তা এক ফুৎকারেই নিভিয়ে দিয়ে বলল, কোজ আই ওয়ান্ট ডিভোর্স। বলে আবারও চোখ ফেরাল অভিনব। যুথিকা অস্ফুট একটা কাতরোক্তি করে নিজের উচ্ছ্বাস দমিয়ে ধীরে ধীরে মাথা নেড়ে বলল, এটা করো না অভি। আমি কখনোই তোমার কাছে আসব না, প্রমিস। কিন্তু এভাবে পুরোপুরি বিচ্ছেদ আমি সহ্য করতে পারব না। অভিনব নাছর জোর গলায় টেবিলে মৃদু চাপড় দিয়ে বলল, তোমাকে পারতে হবে। তোমার স্থলে যখন অন্য কেউ বসবে তখন তুমি তোমার প্রতিশ্রুতি ভুলে হিংসায় জ্বলে উঠবে না, তার কি নিশ্চয়তা? যুথিকার মুখটা হঠাৎ আপনা আপনি বিকৃত হয়ে উঠল। এর মধ্যেই ঠিক পলকেই অভিনব অস্বাভাবিক শান্ত দুচোখ আচম্বিতে বারুদের কাঠির মতন জ্বলে উঠল। হ্যাঁ ঠিক। নিজে যখন ঘরে স্বামী রেখে পরের লেজ ধরে শুয়ে পড়বে তখন সমস্যা না। আর সে স্বামীর কাছে ধরা খেয়ে নিজে বিবাগী হবে, তাকেও বিবাগী করতে চাইবে, তা তো হয় না। সে যে তোমার জন্য অন্যকে গ্রহণ করতে দ্বিধা করবে এমন ভালো কাজ তো তুমি করে যাওনি। বলো করেছ? সবার তো ভালো থাকার অধিকার আছে। তুমি নিজের দোষে ভালো থাকবে না বলে সে কেন বিনা দোষে তোমার অপরাধ একটা মুহূর্তও বয়ে বেড়াবে? আছে কোনো সদুত্তর? শেষ কথাটা হাসিতে এক চিমটি শ্লেষ মাখিয়ে ছুড়ল অভিনব। নিজের অসংযত কথার লাজ আর অভিনবের দুরুত্তরের তীব্রতায় যুথিকার চিবুক আর গলা যেন মিশে একাকার হয়ে গেল। সে মিনমিন করে বলল, সরি।
কয়েক মুহূর্ত মৌন থেকে আবার সন্দেহের সুরে বলল, আচ্ছা, মেয়েটি কি আশাবরী? যুথিকার উৎপ্রেক্ষাদক্ষতায় অভিনব মনে মনে বেশ বিচলিত হলেও বাহ্যিক ঠাকঠক ঠিকই বর্তমান রেখে বলল, সেটা সময়ই বলে দিবে। তোমার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে আমি আগ্রহী নই। আমি যেটা বলেছি সেটা যত দ্রুত আগানো যায় সেই চেষ্টাই কর। বলতে বলতে অভিনব কথাবার্তা এখানেই শেষ এমন ঝাপসা সাট দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর নিছক ভদ্রতার খাতিরে আসি বলে প্রস্থানোদ্যত হয়। যুথিকা কষ্টে সৃষ্টে মাথা নেড়ে সায় দেয়। তার বক্ষপিঞ্জর যেন প্রলয়ঙ্করী ভূমিকম্পের প্রকোপে দুলতে থাকে অনবরত। সে আজ নিঃস্ব। নাম, যক, খ্যাতি, প্রতিপত্তি সবকিছু তার এখন থেকেও নেই। মানুষ নিজের গুণেই অর্জন করে, আবার নিজ দোষেই তা বিসর্জন দেয়। কিছু মানুষের অল্প বয়সে যা অর্জন তা অল্প বয়সেই মজে পচে যায়। কখনো বা দৈব দুর্বিপাকে আর কখনো বা নিজের ভুলে। একসময়ের তুখোর আবেদনময়ী অভিনেত্রী যুথিকাই এর চাক্ষুষ উদাহরণ। প্রায় 10-12টি মাধ্যমে নিয়মিত যোগাযোগ করে বিস্তর দৌড়ঝাঁপের পর বিনা উমেদারিতেই উপসহকারী প্রকৌশলী পদে আসার একটা চাকরি হয়ে গেল। কনস্ট্রাকশনের কাজ। আশার বর্তমান তবিয়তের পক্ষে বেশ ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য বই কি। কিন্তু হাতের লক্ষ্মী পায়ে ঠেলে না করার দুঃসাহস কিংবা উদ্ধত্ত কোনোটিই সে দেখাল না। বলা অপ্রাসঙ্গিক নয়, আলী সাহেবের সহায়তালব্ধ সিমেন্ট কোম্পানিতে চাকরি হওয়াতে আশা যতটা না খুশি হয়েছিল তার চেয়ে অধিক খুশি হল নিজ কষ্টে নানান লোকের সঙ্গে যোগাযোগ করে জোগানো এই চাকরি পেয়ে। বলা বাহুল্য, আলী সাহেবের সাহায্যে এর মধ্যে সে ডিপ্লোমা লাইসেন্সটাও করে ফেলার চেষ্টাতদবির চালিয়ে যাচ্ছে। সেখান থেকেও একটা সুখবর হয়তো খুব তাড়াতাড়ি আসবে। তবু যাক। আজকের সুখবরের আনন্দাতিশাজ্যে আশা বেশ করে মিষ্টি কিনে এনে কিছু মাকে সহ আশেপাশে ভাড়ায় থাকা প্রতিবেশীদের খাওয়ালো আর কিছু বিকালের দিকে হাতের কাজ সেরে ও বাড়িতে নেওয়ার জন্য যত্ন করে তুলে রাখল। তার সাফল্যে সবাই নিশ্চয় খুব খুশি হবে। গায়ক তো হবেই। ভেবে ভেবে লাল মিষ্টি খেতে খেতে সে পাগল মাকে একেবারে মনের দ্বার খুলে কথা বলে। সে বেশ জানে তার মা কিছুই বুঝবে না, উপরন্তু সেও মনের জমাটবদ্ধ কথাগুলো মায়ের অবুঝ কানে উপুর করতে পেরে বেশ স্বস্তি পাবে। জানো মা, আমি চাকরি পাইছি শুনলে গায়ক অনেক খুশি হবে। একটু থেমে আঙুলে লেগে থাকা মিষ্টির আঠালো রস চুকচুক করে চেখে খেয়ে ওড়নায় হাত মুছে আবার বলে, লোকটা না অনেক ভালো। সেই যখন আমি বাড়ি থেকে পালিয়ে আসছি তখন থেকেই আমাকে সাহায্য করে যাচ্ছে, আমার পিছনে লাখ টাকা খরচ করছে। অথচ কোনো দিন সে কথা তুলে নাই। কিন্তু অনেক বদ। খালি পচায় আমারে। সুযোগ পাইলেই খালি। আশা মা মেয়ের জোড়াজুড়িতে নিজের সদ্য ব্রাশলাগা চকচকে দাঁতগুলো বের করে হেসে বলে, তারে নিয়া আইস একদিন। আমি দেখব। আশা জিভ কেটে মাথা নেড়ে বলে, কচু, নিয়ে আসা যাবে না। দেখে কি করবে? বলতে বলতে মার সামনে থেকে উঠে দাঁড়ায় আশা। বায়না ধরে গেলে সমস্যা। কাজেই প্রসঙ্গ যাতে দ্রুত চাপা দেওয়ার উদ্দেশ্য আশা আশ্বস্তের সুরে বলল, আচ্ছা, নিয়া আসবো একদিন। এখন আমি উনাকে মিষ্টি দিয়ে আসি, তুমি ঘর থেকে বের হয় না কেমন? চিল্লাপাল্লাও কইরো না। আমার আসতে দেরি হইতে পারে। চুপচাপ ঘুমাইও। আশার মা বুঝবানের মতো মাথা নেড়ে সম্মতি দেয়। আশা মায়ের খালি পাতে কি যেন ভেবে আরো দুটো মিষ্টি তুলে দিয়ে, খাও বলে নিজে আবারও প্রচ্ছন্ন উল্লাসে আঙুল চেটে খেতে খেতে নিজের ঘরে বেরোনোর প্রস্তুতি গ্রহণ করতে গেল।
ঠিক তখনই বাইরে কিসের যেন ভারী গোলযোগ শুনে কপালে ক্ষীণ ভাঁজ খেলিয়ে উৎকর্ণ হল সে। ঠিকঠাক শুনতে না পেয়ে সঙ্গত কারণে চিররুদ্ধ দক্ষিণের জানালাটা সশব্দে খুলে মাথাটা ঈষৎ বের করে দিয়ে শব্দোচ্চ লক্ষ্য করে তাকালো গলির শেষ প্রান্তে। তাকিয়েই নিমিষে তার হৃৎপিণ্ডটা ধক করে লাফিয়ে ওঠল। আশুগতিতে মাথাটা জানালার রন্ধ্র হতে ফিরিয়ে আনতে গিয়ে ধ্রুস করে একটা খড় বাড়িও জুটল কপালে। হৃদয় অবস্থানরত মানুষগুলোর জন্যই হৃদয় কাঁপে। আশাবরী অবিশ্বাস্য সচক্ষে স্পষ্ট দেখল, শীতের প্রারম্ভের মিঠাকরা রোদ্দুরে রোদচশমা পরে গায়ক মোড়ের মধ্যে ছোটখাটো আয়োজনে স্বহস্তে শীতবস্ত্র বিতরণ করছে। তার আশেপাশে তুলিসহ আরও অসংখ্য চেলাপালা তাকে বিতরণে সাহায্য করছে। মোটামুটি একটা উৎসবপূর্ণ পরিবেশ সেখানে। শুরুতে আসার বোধিতে এলো না গোটা চট্টগ্রাম শহরের অগণিত বড় বড় দিন বস্তিগুলো ফেলে গায়ক গলির শেষের ওই ছোটখাটো দিনমজুরদের কেন শীতার্ত ভেবে শীতবস্ত্র বিতরণ করছে। সেকেন্ড কতক পরই একটা সন্দিহান হেতু তার মাথায় এসে জোর ব্রেক কষল। তবে সারে সর্বনাশ! গায়ক নিশ্চয় কোনো ছলে বলে ছদ্মবেশে এখানে এসে হাজির হবে। শীতবস্ত্র বিতরণ এই ঘুপসি এলাকায় অনুপ্রবেশের একটা ধোঁয়াশা অজুহাত মাত্র। কি হবে উনি যদি এখানে এসে সব সত্য জেনে যান? তার পাগল মা, তার ঘৃণ্য আবিল অতীত সব ভয় আশঙ্কায় পরিপূর্ণ হয়ে আসা মায়ের কাছে গিয়ে কোনো লড়চড় কিংবা ডাকাডাকি করতে কঠিন নিষেধ করে আবার ফিরে এলো জানালার ধারে। মাথা বাড়িয়ে তাকালো আবারও সরু লম্বা গলির শেষ প্রান্তে। বড় তাজ্জব ব্যাপার। সবাই আগের জায়গাতেই আছে, কিন্তু ঈপ্সিত গায়ক কই? গায়কের স্থলে অন্য সহচর বিতরণ কাজ করছে কেন? আশা সাদা বকের মতো গলা বাড়িয়ে ভালো করে জায়গাটা অবলোকন করার চেষ্টা করল, কিন্তু ফলাফল শূন্য। ঠিক পরমুহূর্তেই বিষম শব্দে টকটক করে কাঠের দরজায় ভয়াল করাঘাত পড়ল। আশার বুকটা আবারও ধরাস করে কেঁপে উঠল। নিদারুণ ভয়ে গলা শুকিয়ে চেলাকাঠ। সে একটা শুকনো ঠোক গিলে সন্ত্রস্ত বিচলিত মুখে একদাপটে দরজার ছিটকিনি নামিয়ে দুই কবাটের দ্বার টেনে খুলল। সঙ্গে সঙ্গেই সবাইকে ফাঁকি দিয়ে আসা ওপারে প্রতীক্ষমান অভিনব তারস্বরে বলে ওঠল, ম্যাম, আমরা জানি আপনি বেশ স্বাবলম্বী। তবু আমাদের এই ছোটখাটো উপহার গ্রহণ করুন। আমাদের উদ্ধার করুন, প্লিজ। আশাবরী বিস্ময় বিস্ফারিত নয়নে হাবাগোবাত্ত বরণ করেছে দেখে অভিনব মুখ শক্ত করে নিজের ভাড়ামির পাট চুকিয়ে হাতের চকচকে শপিং প্যাকেটটা আশা মুখের ওপর ছুঁড়ে মেরে ভেতরে ঢুকে দুহাতে কটাস করে দ্বাররুদ্ধ করল। এরপর পেছনে ফিরে দাঁতে দাঁত পিষে আঙুল তুলে শাসানোর ভঙ্গিতে বলল, আশাবরী গাধী মেয়ে, আজ এসেছ কয়দিন? তুমি জানো মা প্রতিদিন তোমার কথা বলে আমার মাথা খায়? এখানে বসে বসে কয়টা ডিম পেড়েছ আর কয়টা বাচ্চা ফুটিয়েছ দেখি। বলেই অভিনব আশার ঘনকৃষ্ণ কেশপূর্ণ মস্তকের ওপর দিয়ে ঘরের ভেতর অনুসন্ধিৎসু চোখ ঘুরাল। আশাবরী ভয় ইতিউতি করতে করতে মাথা তুলে বলল, আসলে চাকরির জন্য বেশ কয়েক জায়গায় যেতে হয়েছিল প্রতিদিন, তাই। তা চাকরি হল? হ্যাঁ, হয়েছে। আশার কণ্ঠে চাপা উল্লাস। আসলেই? সন্দেহ প্রকাশ করল অভিনব, কিসের চাকরি? আমাদের তো জানালে না। উনুনের ওপর টগবগে পানি যেমন তেতে তেতে উত্তাপ বাড়তে বাড়তে একসময় বাষ্পীভবন হয়ে শূন্যে মিলিয়ে যায়, ঠিক তেমনি আকস্মাৎ আশার ভয়টা যেন তেতে তেতে বাষ্পীভূত হয়ে উবে গেল। সে তার দুচোখ সংকুচিত করে নয়নচকর হাসিটার মৃদু বিচিভঙ্গ করে বলল, মাত্রই যাচ্ছিলাম সেখানে মিষ্টি নিয়ে। আসুন না, বসুন। বলতে বলতেই আশা চঞ্চল হয়ে ওঠে ভারী গিন্নিবান্নি ভঙ্গিতে গায়ককে অভিবাদন জানিয়ে বিছানার ওপর কাঁথা বালিশ একপাশে সরিয়ে অযাচিত কৈফিয়ত দিল।
এখনো মোড়াটোরা কেনা হয়নি, একটা পিঁড়ি আছে শুধু। আপনি এখানেই বসুন। আশাবরী আচানক মতিভ্রমে অভিনব একটু আশ্চর্য চোখে তার দিকে তাকাতে তাকাতে বিছানার ওপর পা ঝুলিয়ে বসল। এতক্ষণ পর অন্ধকারাবৃত ঘরটার চারিধারে একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করল অভিনব। মোটে দুটি কক্ষ, ডাইনিং রুম, ড্রয়িং রুম বলতে কিছুই নেই। আশা যে ঘরে সিঙ্গেল খাট পেতেছে সে ঘরটাই প্রবেশের পর দেখা যায়। পাশে একটি বদ্ধ রুম, কোণার দিকে আধার নিমজ্জিত একটি কিচেন, তার পাশেই বাথরুমের অভিজ্ঞতাপূর্ণ কালচে হয়ে আসা জারিত দরজা। পশ্চিমের দেয়ালের 2 ফিট নিচে একটা কমলা রঙের সস্তা বাতি জ্বলছে। দক্ষিণের মরচে পড়া জানালাটা আধখোলা, সেখান দিয়ে উৎকট দুর্গন্ধ মৃদু মৃদু বাতাসে প্রবেশ করে নাকে ধাক্কা দিচ্ছে। সিলিং পরিচ্ছন্ন হলেও দীর্ঘদিনের কালিঝুলির উপস্থিতিতে ম্লানপ্রায়। খাটের গা ঘেঁষে দাঁড় করানো প্লাস্টিকের ওয়ার্ড্রব আর তার একাধারে মেঝেতে সাজিয়ে রাখা কিছু সাংসারিক জিনিসপত্র, একদম শেষে পড়ার টেবিলে সাজানো গুছানো কিছু বইপত্র। আশার দুরবস্থার চিত্র দেখে দেখে অভিনব মনে মনে তার নির্বোধ দুর্মতির জন্য আফসোস করল। কি দরকার ছিল প্রসাদের মতন বাড়ি ত্যাগ করে এই অতীব সাধারণ ঘরে? অভিনব আর কথাবার্তা আগানোর সুযোগ পেল না। আশা ব্যতিব্যস্ত হয়ে খাটের নিচ থেকে ঝুড়ি ভর্তি আপেল মালটা থেকে কয়েকটি তুলে নিয়ে অনুমতির সুরে বলল, কেটে দিই, খাবেন? আশার অপ্রকাশিত আমোদ দেখে অভিনব আর না করল না, মাথা নেড়ে অনুমতি দিল। দাও, এখানে বসেই কাটো। এরপর হাত উঁচিয়ে ঘড়ির দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলল, আমায় তাড়াতাড়ি ফিরতে হবে। আমি জানতাম না তোমার বাসা এখানে। সংগঠনের পক্ষ থেকে সব জায়গার শীতার্তদের শীতবস্ত্র দেওয়া হচ্ছে, এদিকেও চলছে সে আমেজ। পরে একটু আগেই দলের একটা ছেলে জানালো তুমি নাকি এখানেই থাকো, এই বাড়িতে। তাই ভাবলাম দেখা করে যাই। তোমাকেও কিছু বলার ছিল। ঘরের সবাই জানলেও এ ব্যাপারে তোমার সঙ্গে কথা না বললে শান্তি পাই না। অভিনবের কথা নিখাদ সত্য হলেও আশা কিন্তু তার কথা থোড়াও বিশ্বাস করল না। সে কাঠের পিঁড়ির ওপর নিঃশব্দে জামা টেনে বসে আপেল ধুয়ে ধুয়ে কাটতে কাটতে মনে মনে আগের ধারণাতেই অটল রইল। হুহ, গায়ক জেনে শুনেই এখানে এসেছে। আমি সব জানি। তবু তার উৎসাহ হল কি বিষয়ে গায়ক কথা বলতে এসেছে। সে ডুমো ডুমো করে চিরা আপেলগুলো বর্তনের ওপর রেখে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো অভিনবের চিন্তিত মুখপানে। অভিনব নির্বিকার বলল, খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। কয়েকদিন আগেই ওর সঙ্গে দেখা হলো। ও চাইছে আলাদা থাকি, তবে বিচ্ছেদ যেন না হয়। কিন্তু আমি ওকে একচুলও বিশ্বাস করি না। যে কোনো ঝামেলা সে করতে পারে। আশা ফলকাটা শেষ করে বাসনটা বিছানার ওপর তুলে একটু যেন জাহাবাজ গলায় বলল, গায়ক, এটা কি ঠিক হচ্ছে? ও তো নিজের ভুল বুঝেছে। আমি কখনো বড় ভুল করলে তখনও কি এভাবে দূরে ঠেলে শাস্তি দিবেন? শেষের দিকে আশার কণ্ঠে অস্বাভাবিক অসংযত কাতরতা পরিস্ফুট হল। যদিও আশা চায় না ওই কলঙ্কিত অপবিত্রা যুথিকার সঙ্গে গায়ক আবার এক হোক। তবু তার মনে হল এটা যেন তার বলা উচিত ছিল। অভিনব একটা আপেলের টুকরো মুখে দিয়ে অন্যমনস্ক হয়ে চিবোতে চিবোতে বলল, ন্যাড়া বেলতলায় একবারই যায়, উত্তম মানুষ একবারই ভুল সিদ্ধান্ত নেয়। বলছি না আমি উত্তম, তবে হওয়ার চেষ্টা করছি। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, এবার তোমার থেকে পরামর্শ নিতে আসিনি। পূর্বপ্রস্তুতি নিতে বলতে এসেছি। কিসের? গায়কের সাট আশা যেন বুঝেও বুঝল না। অভিনব আশার দিকে চোখ ফিরিয়ে দাঁত দিয়ে অধর চেপে আশার মাথায় গাঁটটা মেরে বলল, সব কি তোমাকে বলে দিতে হবে? হা? ন্যাকা নাকি?
আজ বিয়ে দিল, কাল কোলে বাচ্চা ওয়া ওয়া করবে, কিচ্ছু বুঝে না বলে কিছু সময় আত্মনিমগ্ন হয়ে থেকে হঠাৎ চমক ভাঙা গুরুত্বপূর্ণ গলায় বলল, তবে আমি বিবাহিত। এটাই যদি তোমার সমস্যা হয়ে থাকে তাহলে আমি তোমাকে এক শব্দও জোর করব না। বুঝে নিব কপালের দোষেই হয়েছে। আমি তোমাকে ভাবনার অনেক সময় দিয়েছি, এবার তোমার সিদ্ধান্ত জানানোর সময় এসেছে। এই তবে গায়কের প্রথম স্বেচ্ছায় খোঁজখবর নেওয়ার কারণ। আশার বক্ষপিঞ্জরে যেন যুগান্তকারী এক প্রভঞ্জনের সৃষ্টি হল। সেই প্রভঞ্জন যেন তার সকল অর্জন, বিশ্বাস, আশ্বাসকে একে একে গুড়িয়ে দিতে লাগল। আজ গায়ককে কেন জানি তার কঠিন পাষাণ একটা মূর্তি বলে ভ্রম হল। একদিকে তার আপাত কঠিন সত্য, অন্যদিকে গায়কের প্রতি তার অগাধ শ্রদ্ধা, ভক্তি, মান্যতা আর আধো আধো অস্পষ্ট খচখচে অনুভূতির সূক্ষ্মাতিসূক্ষ্ম বুননের অদৃশ্য জাল, সব মিলিয়ে আশাবরী যেন ভাগ্যের নির্মম ব্যঙ্গ পরিহাসের অতল গহ্বরে পতিত হল। গায়কের নির্ঝঞ্ঝাট অভিলাষ পূরণে যেন প্রকৃতি চতুর্দিক থেকে ফাঁদ পেতে রেখেছে। এখানে তার কি করার? সে তো নিতান্ত রসকসহীন একজন মেয়ে। প্রকৃতি আর বাস্তবতা যেখানে বিরাট বাধা, সেখানে সে তো একটা খেলানিয়া মাত্র। সরাসরি হোক কিংবা আধো অনুভূতির প্রতিনিধিত্বেই হোক, সে চায় গায়ক তার পাশে থাকুক সদা সর্বদা, এভাবে নতুবা অন্যভাবে। কিন্তু মা, তাকে ত্যাগ করাও যে অসম্ভব। আশা কথার অভাবে কিছুক্ষণ নিঝুম থেকে একসময় বারকয়েক মাছের মতো খাবি খেয়ে কিছু একটা বলতে উদ্যত হতেই অভিনব তার মুখের দিকে তাকিয়ে বলে ওঠল, আমি তোমার মুখের কথা শুনব না। মন কি বলে সেটাই শুনব। আশা মুখের ভিতরেই কথার মোড় ঘুরাল, আসলে আমি এখনো কিছু ভাবতে পারিনি। আমাকে একটু থিতু হতে দিন। অভিনব হাত প্রসারিত করে মাথা নেড়ে উঠে দাঁড়াল। বেশ, আমি যাই। আমাকে অতটা হ্যাংলা ভেব না যে এক কথা আমি বারবার বলবো। এটাই শেষ। ভুগতে হয় এমন কোনো সিদ্ধান্ত নিও না। আশা নতমুখে সিদ্ধান্তহীন দোলাচলচিত্তে চুপ করে রইল। অভিনব পা বাড়িয়ে বেরোতে উদ্যত হতেই একটা বিষম কাণ্ড ঘটল। বদ্ধ ঘরটা থেকে আশার কাণ্ডজ্ঞানহীন মা তার স্বরে চেঁচিয়ে উঠল, আশা, ও মা, কই রে? একটু এদিকে আয় না। আশার দম আটকে গেল। দুচোখ হয়ে ওঠল চপল ভয়বিস্ফারিত। অন্দরের বদ্ধ একটি ঘর থেকে অকল্পনীয় কথাগুলো শুনে অভিনব তরিতাহতের মতো চমকে ওঠে, বাই করে ঘুরে দাঁড়াল। ফাঁদে পড়া পাতি ইঁদুরের মতন ইতস্তত করা আশার ওপর কঠোর দৃকপাত করে বলল, এটা কে আশা? আশা জবাব না দিয়ে বড় বড় দুটো নিঃশ্বাস টেনে চুপ করে রইল। অভিনব চাপাগর্জন করে ওঠে সামনে এগিয়ে এলো। আমার কাছ থেকে তুমি কি লুকাচ্ছ আশা? ও ঘরের মহিলাটা কে? অভিনবের তীব্র প্রশ্ন আশার কানে উঠতে না উঠতেই আশার মা আবারও তার স্বরে বলে ওঠল, পানির বোতল কই রাখছ আশা? আয়না দেও না। মায়ের তাগাদায় আশাবরী সে ঘরে যেতে ব্যস্ত পা বাড়াল। কিন্তু অভিনব খপ করে তার হাতটা পাকড় করে ধরে আগের স্থানে ফিরিয়ে আনল। এরপর তার মস্তকখসা গলায় ঝুলা নীল ওড়নাটা ধরে হাতের মুঠোয় পেঁচিয়ে একটানে আশাকে বক্ষের কাছাকাছি মুখোমুখি উপস্থিত করে চিবিয়ে চিবিয়ে বলল, আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাওয়ার সাহস কিভাবে করো? বলো, ওখানে কে? কার সঙ্গে থাকছ তুমি? আশা কলাপাতার মতন অনবরত তিরতির কম্পমান ঠোঁট দুটো নেড়ে বলল, ওখানে আমার মা থাকে। অভিনবের দৃষ্টি ক্রূর হল। সে একবার অবিশ্বাস্য চোখ ঘুরিয়ে আবার তাকিয়ে বলল, বেশ, সেটা আমার কাছ থেকে লুকানোর কি আবশ্যক ছিল? কেন লুকিয়েছ? কি কারণ? তোমার মা এতদিন কোথায় ছিল? আমার মা পাগল, বৌদ্ধ, আর। অভিনব চালিয়ে যাওয়ার ইঙ্গিতে মাথা নেড়ে চোখ মটকাল। আর? আশাবরী বুদ্ধিভ্রষ্টের মতো আতঙ্কগ্রস্তভাবে হা করে তাকিয়ে রইল।
এবং পরক্ষণেই নিদারুণ মানসিক চাপে অভিনবের সুপ্রশস্ত বুকের ওপর নিস্তেজ মাথা রেখে মূর্ছিত হয়ে পড়ল। চলবে।